এখানে হলো আমার ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেম আর পাসওয়ার্ড আমার পাসওয়ার্ডটা দিই, তারপর হলো লগইন করতে হবে। প্রতিটা কোম্পানি আলাদা আলাদা একটা সফটওয়্যার আছে কি। এখন লগইন তো হয়ে গেল। লগইন করার পরে যেহেতু আমার পারচেজ করতে হবে, ওই জন্য পারচেজের জন্য ট্রেডিংয়ে আসার পরে পারচেজে ক্লিক করলে পারচেজ হবো, অথবা দেখা যাচ্ছে এইখান থেকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমি যদি কন্ট্রোল পি চাপি তো পারচেজের আসবে আর কি, মেনুটা চলে আসবে। তো এখান থেকে আমার ডেট সিলেকশন করতে হবে না, ডেট অটোমেটিক সিলেকশন থাকে। আর আমি ব্যাক ডেট বা আপডেটে কাজ করতে পারবো না, কারেন্ট ডেটে কাজ করতে হবে। সেক্ষেত্রে মাল যদি 2 দিন আগে আসে সেক্ষেত্রে এটাই যে আমি রেফারেন্সে এখানে লিখে দিতে পারবো, বা এখানে নারেশন আছে এখানে লিখে দিতে পারবো। যেরকম আমার রেফারেন্স হলো লিখতে হবে ইনভয়েস নাম্বারটা, এখানে ইনভয়েস নাম্বারটা আছে A00 INV ইনভয়েস, তারপর হলো 2000, তারপর আছে হলো 3505। এটা হলো আমার ওইখানকার যে ইনভয়েস নম্বরটা, সেটা মানে ওখানকার যে চালান নম্বরটা, এই চালান নম্বরটা আমার এখানে রেফারেন্সে দিতে হয়। এরপর হলো এখানে আসার পরে যেহেতু আমি অটেক কোম্পানির থেকে কিনছি, এই জন্য অটেক কোম্পানি সিলেকশন করতে হবে। তারপর এখানে আসার পরে অটেক সাপ্লাই নেম অটেক। এরপর হলো ন্যারেশন, আমি এখানে লিখে দিলাম যে যেহেতু আমি এটা গতকালকে পারচেস করেছি, মানে এটা গতকালকে মাল পাঠাইছে, আমি পারচেসটা করতেছি আজকে, এই জন্য আমি এখানে ন্যারেশন লিখে দিলাম যে গতকালকে ছিল 29 তারিখ, 29 আগস্ট। আগস্ট 2020। এরপর এখন আমি কি মাল পারচেস করছি, যেমন 100 ওয়াট ক্লিয়ার বাল্ব 60 পিস। তাহলে আমার এখানে বাল্ব সিলেকশন করলাম, এরপর হলো 100 ওয়াট ক্লিয়ার। এরপর এখানে আসলাম কোয়ান্টিটিতে, যেহেতু 60 পিস 60 দিলাম। এরপর ইউনিট প্রাইস, এখানে আমার কিছুই করতে হবে না, ইউনিট প্রাইসটা এখানে যেরকম আছে ওখানে দেওয়া, এটা ইনপুট করা আছে। আচ্ছা আচ্ছা। এরপর হলো ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে গেছে, মানে এন্টার দিছো। হ্যাঁ এন্টার করলাম। এখন দেখো এখানে একটা পারচেস ইনভয়েস তৈরি হয়ে গেছে, এটা কিন্তু একটু আগে ছিল না। জি। এরপর হলো 60 ওয়াট, 60 ওয়াট হলো 180 পিস। তারপর আছে ফ্যান ডিমার গ্যাং। এখন ফ্যান ডিমার গ্যাংটা তোমার কোন আইটেম, মানে প্রোডাক্ট গ্রুপটা কি, এটা যদি তোমার না জানা থাকে তাহলে এটা জাস্ট ডিলিট করে দাও, এন্টার দিয়ে পরের ট্যাবে যাও। পরের ট্যাবে আসার পরে এখানে লিখতে পারো যে ফ্যান ডিমার গ্যাং। আমি ফ্যান লিখলাম, ফ্যান লিখলে ফ্যান যেগুলোর মধ্যে লেখা আছে এগুলো সবগুলো চলে আসছে, এই হলো ফ্যান ডিমার গ্যাং। সিলেকশন করলাম, এরপর হলো 24 পিস দিলাম, 24 পিস ইউনিট প্রাইস অটোমেটিক চলে আসলো, এন্টার দিলাম। এরপরে হলো উইনার ফ্যান ডিমার। উইনার ফ্যান ডিমার হলো ব্যাকলাইট আইটেম, ওইটা কোয়ান্টিটি দিতে হলো না? হ্যাঁ কোয়ান্টিটি দিস। আচ্ছা। ফ্যান ডিমার গ্যাং, এখন ফ্যান ডিমার গ্যাং পাঠাইছে আমাকে 20 ডলার, 240 পিস। এরপরে আছে হলো কম্বাইন্ড সুইচ স্মল, 12 পিস। কম্বাইন্ড সুইচ বিগ 12 পিস। আচ্ছা, এন্টার চাপার পর কি নতুন আসতেছে, মেনু আসতেছে না, এই যে এখানে অ্যাড হইতেছে। হ্যাঁ, এর তো হইতেছে ওই যে, আচ্ছা যেমন এটা এন্টার দেওয়ার পর যে নতুন করে যে মেনু আসে, লিস্ট আসে, ওইটা আসে কিভাবে? আচ্ছা দেখো, ভালো করে দেখো। আচ্ছা। আমার 7 নম্বরে আছে এখানে হলো 2 পিন সকেট টামলার। এখানে আমি যদি কোড দেই, কোড দিলেও চলে আসবো, আর আমি যদি টামলার লিখি, টামলার লিখলেও টামলার আসবো। এরকম আমি টামলার লিখলাম, আসছে। আর আমি যদি কোড লিখি, তখন 48 কোড লিখলাম, চলে আসছে। কোডটা তো অত কোড মনে রাখা সম্ভব না। এখন আমি কোয়ান্টিটি দেবো, কোয়ান্টিটি টামলার আছে হলো 120 পিস, তাহলে 120। এরপর এন্টার দিলাম, এইটা বের করে এন্টার দিলাম। এখন এই যে এখানে চলে আসছে, নতুন একটা আসছে। এখানে আসার পর তো এখানে যেহেতু কিছু করতে হবে না, যেহেতু এগুলো সব ব্যাকলাইটের আইটেম আছে। এরপর আমি পরেরটা আসলাম, ক্যাপশন। ক্যাপশন আসার পরে আমার 2 পিন সকেট স্টোন আছে হলো 60 পিস, তাহলে স্টোন লিখলাম।
স্টোন লেখলে স্টোনের মধ্যে যেগুলো আছে যেমন টামলার সুইচ স্টোন আছে, তারপরে 2 পিন সকেট স্টোন আছে, 3 পিন সকেট স্টোন আছে। এটা কিন্তু লেখছে তোমার সুইচ, কিন্তু এটা টামলার সুইচ কোম্পানির মালিক যেখান যেভাবে বলছে ওই কোম্পানি লিখে দিচ্ছে। খুব শিক্ষিত তো এই জন্য আর কি কোম্পানির ম্যানেজার বলছে, তারপর তার পছন্দ মতো লিখছে। আর এখানে চাইলে আমি আমার পছন্দ মতো লিখে নিতে পারি, আমি এডিট করে পারি, কিন্তু দেখা যাচ্ছে হয়তো কোম্পানি মালিক পরে আবার রাগ করতে পারে, কি দরকার আছে। তো এখানে আমার স্টোন তো ক্রয় করি না, স্টোন 60 পিস তুমি চাইলে ট্রাই করতে পারো, কঠিন কিছু না। এরপরে কোনটা আছে? এরপর হলো 8 নম্বর 9 নম্বর আছে হলো আয়রন প্লাগ। আয়রন প্লাগ এখন লেখো হলো আয়রন প্লাগ, তাই না? আয়রন প্লাগও লিখতে পারো। ওইখানে তোমার কিছু কি করতে হবে না, ওই যে আসছে ডাউন অ্যারো কি যাবো, ডাউন অ্যারো কি যাবো, মাউস দিয়ে কাজ করতে গেলে সময় বেশি লাগবে। মাউস দিয়ে করলে তো বেটার হবে। আমার মাউস দিয়ে করা আছে কিবোর্ডে তারা, তাই না? এখন এন্টার চাপ দাও। হ্যাঁ এন্টার চাপ দাও, আবার দাও, আবার দাও। যদি কোয়ান্টিটি হ্যাঁ আরেকবার দিলে কোয়ান্টিটি ওখানে যাবে, তুমি ক্লিক করো আরেকবার এন্টার। এরপরে বুঝতে পারছি, এটা কাটতে হবে না, এখন কাটতে হবে না, জাস্ট লিখলেই হবে। হ্যাঁ লিখলে ওটা অটোমেটিক্যালি কাটা দেবো। আয়রন প্লাগ আছে 60 পিস, 5 ডজন। তাহলে সেক্ষেত্রে লিখতে হবে এই যে উপরে লিখতে হবে। ফুল কিবোর্ড না। আচ্ছা এখন এন্টার দেবো তো। হ্যাঁ আরো দুইবার দাও, আরেকবার দিলে পরে পরের ট্যাবে যাবে, আরেকটা দেবো না। পরের ট্যাবে আসার পরে 10 নম্বর আছে হলো মোবাইল প্লাগ 24 পিস। মোবাইল প্লাগ অর্ডার এখন দেখো এই যে এরকম কাজ করতে গেলে সময় বেশি লাগে না। ওই এইজন্যই ইন্টার আস্তে আস্তে এভাবে ধরে রাখতেছো। আমি এভাবে চাপলাম। আচ্ছা বুঝতে পারছি, হাত এনতে সরানো লাগবে না, ইন্টার চাপলে চলে আসবে আর কি। এক্ষেত্রে আমার প্লাগ আছে হলো 24 পিস। এরপর আছে হলো তোমার ইউনিভার্সাল সকেট মিনি। ইউনিভার্সাল সকেট মিনি চলে আসছে উপরেরটা, আপ অ্যারো দিলে চলে আসবে না। এবার এন্টার চাপ, এবার আরেকটা, এর কোয়ান্টিটি হলো আছে হলো 60 পিস। তারপরে আরো 2-3 বার চাপো। এরপর বেড সুইচ হাই 120 পিস, এখানে কোড দিলেও হবে 39। বেড সুইচ হাই চলে আসছে, বেড সুইচ হাই 39 নম্বর, এন্টার চাপো। এটা জানি প্রথমে একটু আনইজি লাগবে, না অসুবিধা নেই, হয়ে যাবে। তারপরে স্লো তো 120 পিস। এরপর হলো বেড সুইচ নরমাল 120 পিস। আচ্ছা ভাই এক্ষেত্রে আমি নতুন একটা এন্ট্রি দেওয়ার আগে যদি এইটা এন্ট্রি হয়ে যায় ইন্টার চাপ দিয়ে, হ্যাঁ মানে এই নরমালটা আগে হলো, হাইটা পরে হলো, এটা কোনো ফ্যাক্ট না। এটা ফোনটা মানে এটা যে লিস্টে আছে তাই না, আমি ধরো এন্টার দিলাম, মানে তুমি বলতেছো যে আমি ভুল করে একটা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে যদি তোমার ওইখানে পারচেসে নাই থাকে বা আমি ওইটা পরেই মানে যখন যেভাবে সিরিয়াল আছে ওইভাবে করবো, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার এই যে এখানে যে আমি নিচে আসি, যেমন আমার বেড সুইচ হাইটা মনে করলাম যে আমার এখানে নাই, ভুল করে আমি উঠিয়ে ফেলেছি, সেই ক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করলে ডিলিট আসবে। আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দিস প্রোডাক্ট, তখন ইয়েস আপনি ডিলিট হয়ে যাবে। এখন যেহেতু এটা আমি পারচেস করতেছি, তো এটা পারচেস করলাম। এরপর বেড সুইচ নরমাল, এটা বুঝতে পারলাম। বাই দা ভাই এইগুলা যদি সাজানো না থাকে সিরিয়াল বাই সিরিয়াল, সেক্ষেত্রে এলোমেলো যদি হয় এলোমেলো থাকলেও সমস্যা নেই, তুমি এভাবে উঠাইবা, এখানে যে সিরিয়াল তোমার পাঠাইবো ওই সিরিয়ালে উঠাইলে তোমার ভুল কম হবে। এখন যদি তুমি নিজে সাজিয়ে নিতে চাও তাহলে দেখা যাবে আবার তোমার খুঁজতে হবে, যেমন আমি যদি চাই যে বাল্ব আইটেম কোথায় কোথায় আছে সবগুলো দেখি, এটা উঠালাম তারপর আরো খুঁজতে হবে আছে নাকি, তারপরে আবার ফ্যান ডিমার গ্যাং, এখন গ্যাং এখানে আছে। আমি বলতেছি কি মনে করো হচ্ছে ধরো 3 নম্বর এন্ট্রি দিছো, ভোটরুমে 5 নম্বর এন্ট্রি দিয়ে দিছো, তারপর 6 নম্বর দিছো, এই এন্ট্রিটা হয় না, সেক্ষেত্রে ওটা সিরিয়ালে কিভাবে? এখন দেখা যাচ্ছে তোমার সবগুলো এন্ট্রি হয়ে গেছে, সব শেষে গিয়ে দেখলা যে আমার ওইখানে আছে হলো যেমন এখানে 26টা সিরিয়াল আছে, ওইখানে আমার 25টা আছে, তার মানে কোনো একটা এন্ট্রি হয় না, তখন আমার বুঝতে হবে যে কোন এন্ট্রিটা হয় না, এখানে মিলাইতে হবে। তখন এখানে আমি প্রিভিউতে গেলাম,
প্রিভিউতে যাওয়ার পর এখানে আমি দেখবো যে কোনটা আইটেম এখানে আমার এন্ট্রি হয়েছে, তখন আমি চাইলে কলম দিয়ে একটু টিক মার্ক দিয়ে রাখলাম বা এইভাবে আমি দেখে রাখলাম, মনে রাখলাম। তো যাই হোক, এরপর হলো আমার যেটা হয় নাই সেটা তো এখন লাস্টে এন্ট্রি দিলে ওটা লাস্টেই যাবো, ওইটার সিরিয়াল উপরে নেওয়া যাবে না। সিরিয়াল উপরে নিতে গেলে সবগুলো আবার নিচের গুলো ডিলিট করতে হবে। বুঝতে পারছি। কিন্তু যে এমনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে ওইটি কাট কপি করা যায়, হ্যাঁ করা যায় আর কি। এখানে তো ওই সিস্টেম নাই। বুঝতে পারছি। এগুলো ভুল হওয়ার কথা না সাধারণত, হঠাৎ করে হইলেও তাহলে সমস্যা নেই। বেড সুইচ নাম্বার প্লাস হলো পেন্ডেন্ট জেনারেল সিলভার 180 পিস। এই ক্ষেত্রে ওই যে নাম্বার গুলো চাপলে বেশি ভালো হয় না, তাড়াতাড়ি আসে না। কোন নম্বর? এই যে নাম্বার, হ্যাঁ এখানে দেখে করা যায়, কিন্তু পার্সেস সেল করার সময় অবশ্যই এত কিছু মনে থাকে না। পার্সেস করার সময় অবশ্য কোড দেখে করা যায়, যেহেতু কোড আছে এখানে। যেমন আমি 70 চাপলে করতে পারি, চলে আসে। চাপলাম, চলে আসছে। এখন 120 পিস। এখন আরেকটা বিষয় হলো এইটার ব্যবহার জানো কিনা, আগের ট্যাবে যাওয়ার জন্য, মানে পূর্ববর্তী ট্যাবে ফিরে যাওয়ার জন্য। আগের ট্যাবে এটা দেখেছে, মানে পরের ট্যাবে গেলাম, তিনটা চাপলে পরের ট্যাবে যায়। আগের ট্যাবে যদি যাইতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো মাউস দেওয়া করা যায়, কিন্তু আবার দেখা যাচ্ছে এই করতে হয়, যেমন এই ট্যাবে আসলাম বা আমার এই ট্যাবে যাওয়ার দরকার, এভাবে গেলাম। এর সাথে কিবোর্ডেই করা যায়। যেমন আমি এখানে চলে আসছি, আমার একটা আগে যাওয়ার দরকার, আমার দেখা যাচ্ছে মাউস কার্সার এখানে রয়েছে, আবার এখানে নিতে হইতেছে এই করে তারপরে। কিন্তু আমি যদি এখানে শিফটে ধরে ট্যাবে চাপ দিই তাহলে পুরো ট্যাবে চলে যাবে। আর যদি পরবর্তী ট্যাবে ফিরে যেতে চাই, এটা তো মানে পূর্ববর্তী, পরবর্তী ট্যাবে পরবর্তী তো ইন্টার সাবমিট করতে আচ্ছা। রিস ফোল্ডার পিতল ওই 2-3 দিন করলে এটা ইজি হয়ে যাবে। এখানে রান্না বান্না তো নিজেরই করে খেতে হয়, তাই না? রাজু থাকে কোথায়? রাজু বাড়ি থেকে আসে। তো মহাদেবপুর বাড়ি কাছে আছে। আরেকজন ওদের বাড়ি যে এখানে ছিল, হয়তো বাদ দিয়ে দিছে। আর আরেকটা এখানে ছিল এর আগে, ও 1 মাস মনে হয় ডিউটি করছে, 1 মাস না প্রায় 2 মাস। ওর বাড়ি হলো মাগুরা, ছিল এখানে থাকছে, তাহলে কোম্পানি থাকতে দেব না, তারপর দেখা যাচ্ছে থাকছে এই মাসে আবার আমার স্যালারি থেকে 1500 টাকা কেটে নিছে থাকা বাবদ। পরে বলছে আলাদা থাকতে আর কি, ম্যানেজারের সাথে থাকলে পরে দেখা যাচ্ছে একটু রিস্ক হয় ম্যানেজারের জন্য, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে, মানুষের মন তো বলা যায় না। তারপর ম্যানেজারের যে একটা ওয়েট, অবশ্যই একটা ওয়েট আছে না, সেটা ম্যানেজারের সাথে যখন থাকবো তখন দেখা যাচ্ছে অন্যরকম একটা বন্ধুর মতো হয়ে যাবে সম্পর্ক। তোমার এই করতে হয় না, আর্থিক লেনদেন করতে হয় না, এই যে ডেলিভারি ম্যানেজার ক্যাশ নিয়ে আসে এটা ব্যাংকে জমা দিতে হয়। পারচেজটা করা হলে আমি একটু ব্যাংকে যাব, এই যে এই করে, তারপর ব্যাংক থেকে আসে তারপর সেটা করতে হবে, নাহলে দেখা যাচ্ছে ব্যাংক বন্ধ হয়ে যাবে। লেনদেন করো কোন ব্যাংকে? এখানে 2টা ব্যাংকে করার মতো সিস্টেম আছে। সোনালী না, এখানে সোনালী অ্যাকাউন্ট আমার এখানে দেয় না, আছে কিনা জানি না। দেশে হলো ডাচ বাংলায়, দেশে হলো উত্তরা, আর হলো ইসলামী ব্যাংকে। ডাচ বাংলা তো এখানে ই সিস্টেম বহু সিস্টেম আছে, অন্য ই নাই, সিস্টেম। তাই ইসলামী ব্যাংক থেকে অথবা ইয়ে থেকে করে, উত্তরা থেকে করে। ব্যাংকে নাই, পরিচিত হয় না। কিরকম পরিস্থিতি বলতে যে অনেক সময় সিরিয়াল দ্বারা পরিচিত হলে ভালোটা লাগে না, সিরিয়াল হয় না লোকাল এরিয়া তো 2-4-5 মিনিট সময় লাগে বড়জোর। রিস পিতল সিলভার 120 পিস। ডিলাক্স 180 পিস। বিদ্যুৎ আসতেছে না। বর্ষাকালে তো এখানে সমস্যা হয়েছে, তাই পানি উঠছিল। সমস্যা মানে বিশাল সমস্যা হয়েছে, মানে থুরা পানি হয়ে গেছিল, উপরে পানি উঠছিল। তোমার এখানে রানিং কত দিন জানো? 3 মাস না? 2 মাস। এই মধ্যে 3 মাস না, এটাতেই 2 মাস। এখানে রাজর যে 3 লক্ষ টাকার যে টার্গেট, ওর এটা ফিল আপ হয়? 3 লক্ষ না, 2 লক্ষ টাকার টার্গেট।
হয় পিলা না, আর হিউজ পরিমাণ মাল থাকলে পরে হয়তো বা না হলেও কাছাকাছি যাইতো। আর গত মাসের সেল এর সাথে ভালো ছিল, এই মাসে সেল কম হয়েছে, স্টকে অনেক মাল শর্ট ছিল, মাল দিতে পারে নাই। কোম্পানি দিতে পারে না, হ্যাঁ, এই ল্যাকিংসটা তো কোম্পানি, সেক্ষেত্রে কি ওই এছাড়া কি কোনো সমস্যা আছে? এছাড়া কি সমস্যা, এছাড়া তারপর মাঝে মাঝে কথা শুনতে হয়। রাতুর বেতন কত ধরছে? 8,000। 8,000। 8,000 বেসিক, আর টিএডি আছে? টিএ দিয়ে তো হতে তো অ্যাকচুয়াল দেখা যাচ্ছে, ওটা তো নিজের টাকায় খরচ করা বলতে গেলে তারপরে সেটা। আর হলো দেয় কমিশন দেওয়ানো, টার্গেট ফিল আপ। কত পার্সেন্ট? 2 লাখ। এখানে কি সিস্টেম, আমি এখানকার সিস্টেম ভালো মতো শুনি নাই, বিভিন্ন তবে কোম্পানিতে ESPN এর সাথে 5%। কথা বলছি, সেখানে হলো আহ, 2 লাখ টাকা সেল, 2 লাখ টাকার উপরে সেল করলে পার্সেন্টেজ দেবো, আর 3 লাখ টাকা সেল হলে 6,000 টাকা এক্সট্রা। আর 6,000 টাকা ওই কোম্পানিতে ফিক্সড করা হলো টেবিল। আর কোম্পানি থেকে আমি দেখছি সাইকেল অফিসের সাথে, তাই সেক্ষেত্রে দেখা গেছে ওই টিয়া খরচটা পাইসা যায়, জাস্ট ওই খাওয়া খরচ কিছু লাগে, আর বাদ বাকি যায়। আর খাওয়া খরচ বলতে তো পরে শুরু খাবো, আর সকাল সন্ধ্যা বাড়িতে খেতে পারবো। এই জন্য দেখো ESPN এর সিস্টেমটা ভালো আছে। অফিসিয়াল কাজের প্রেশার কিরকম, মানে সেলস আর পারচেস যদি নিয়মিত হয় সেক্ষেত্রে সেলস তো প্রতিদিন হবে ইনশাআল্লাহ, কম বেশি যাই হোক। কম বেশি যাই হোক। পারচেসটা হলো তোমার এখান থেকে অর্ডার করলা, কোম্পানি দেখা যাচ্ছে যেদিন পাঠায় এর মাঝে 2-1 দিন তুমি টাকা দাবি করতে পারো যে ভাই একটু মাল তাড়াতাড়ি পাঠান, বা মালামাল এখানে স্টোরে ঢোকাই কে, ডেলিভারি ম্যান না আদার্স লোক আছে? বললাম অ্যাসিস্ট্যান্ট দেয় নাই, তাই দেখা যাচ্ছে নিজেরই সাথে সাথে আনতে হয়। ওখান থেকে যে পাঠায় ডেলিভারি ম্যান, ডেলিভারি ম্যান দেখা যাচ্ছে বড় বড় গাড়ি নিয়ে আসে, আমি হাতে করে ছোটোগুলো নিয়ে আসি। এ তো সমস্যা নেই, আর মানে যদি কাজ নেই কোনো সমস্যা আমি নেই, যদি কিন্তু চাই যে আমি আনবো না, তাও ডেলিভারি ম্যান সবগুলো ঢুকে দেবো, ওটা যাদের মানবতা। রাজুর কি 2 মাস এখানে? না, রাজুর 1.5 মাস। এখানে বেতন নিয়ে কি কোনো ঝামেলা আছে? বেতন নিয়ে, বেতন হলো 10 তারিখের আগে দেবো, 10 তারিখের পরে দেবো, 10, 11, 12 এরকম দিতে পারি। মানে 15 তারিখের মধ্যে তো দেয়। তোমার বেতন নিয়ে তার কোনো সমস্যা নেই? না, এর বেতন নিয়ে বেশি ঝামেলা করে। এই এসআরদের এসআরদের বেতন নিয়ে একটু ওদের বেতনটা 10 তারিখ, মানে ওদের টিএ বিলটা নিয়ে একটু আন্দোলন করে, স্যালারিটা দিয়ে দেয়। বাই দা বাই, যদি টার্গেট ফিল আপ না হয় সেক্ষেত্রে ওদের তো বেতন আটকে রাখা মনে হয়। না, এই যে এই মাসে তো রাজুর দেখেছে 1 লাখ প্লাস হালকা কিছু হয়েছে, তারপর বেতন আটকাবো না। তাহলে এইটাই জিনিসটা ভালো লাগলো, বেতন একটু পরে দিল যদি বেতন আটকে না রাখে। তারপরে এদিক দিয়ে যে 15 দিনের যে বেতনটা হয়ে যায়, হ্যাঁ, মানে যখন মানে একটা কোম্পানি সর্বোচ্চ 10 তারিখ পর্যন্ত সময় নিতে পারে। স্যালারি যেতে যাবো তখন একটু সমস্যা হবে। এখন দেখা যাচ্ছে আমার হুট করে চাকরি ছাড়া দরকার, তখন দেখা যাচ্ছে আমার ভালো কোথায় জব হয়েছে, স্যালারিটা অন্তত নিয়ে যেতে হবে, কারণ এর মধ্যে গেলে স্যালারি দেবো না। আর স্যালারিটা নিয়ে গেলেও দেখা যাচ্ছে 10-15 দিনের মতো খাইয়ে দিতে হবে এটা। আর যদি আমি রিজাইন দিই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানি আরো 1 মাস সময় চাইবো, বলবো যে 1 মাস করে দিলে তখন আমি স্যালারি দেবো, তাছাড়া দেবো না। তুমি কি রিজাইন লেটার দিছো? আমি রিজাইন দিতে দিই, আমার ওই কদিনের স্যালারি দরকার নেই, কারণ আমার সামনের মাস করার মতো সময় নাই যে আমি সামনের মাস করে দেবো কোম্পানি। এক্ষেত্রে যে 15 দিন মানে বেতনটা পাওয়া পর্যন্ত মানে তোমার যে এইটা করার চিন্তা ভাবনা আছে তাই না, সেক্ষেত্রে তো তুমি চলে যাবে বলে মানে আমার এখানে অফিসে মাল বুঝে তারপর দিয়ে দেবো, আমার একটা দায়িত্ব। তোমার যদি না ছাড়ে সেক্ষেত্রে কি কোম্পানি, আমি কোম্পানির মাল বুঝে দিয়ে চলে যাবো, কোম্পানি বুঝে নিবো কারা এখানে, তোমার বস কারা এখানে? বুঝে নিব, কোম্পানি ওখান থেকেই পাঠাবো, ম্যানেজার পাঠাবো, কোম্পানি মালিক আসবো, সমস্যা। আমি চাপ দেবো, বলবো যে আমি পারবো না, আমার সমস্যা আছে, সেট করেন। আর ওই যে তোমার কথা বলে দেবো তখন, আমি একজন লোক করছিলাম,
তাহলে রাখতে পারেন। বুঝতে পারছি। এখানে দেখা যাচ্ছে ওই একজন লোক সেট আপ করার জন্য সময় চাইবো, সেই লোকটা যদি আমি এই ব্যবস্থা করে রাখি তো সেক্ষেত্রে আর কি সমস্যা, তখন তার ই করবো না। আর এখানে দেখা যাচ্ছে যখন একটা এসআর যখন যাইবো বা ডেলিভারি, এসআর তো বাদ দিলাম, সমস্যা বেশি করে ডেলিভারি ম্যানে। যদি একটা ডেলিভারি ম্যান জায়গা তখন দেখা যাচ্ছে মাল ডেলিভারি করতে সমস্যা হয় বা ডেলিভারি হয় না, এরকম ঝামেলা হয়। কিন্তু দেখা যাচ্ছে ওই বাইরের কাউরে একটা ভাড়া করে আনতে হয়, টাকা বেশি যায়, একটা ঝামেলা। এখানে এই ডেলিভারি ম্যানের বেতন কত? এটা কি কোম্পানির লোককে ফিক্সড করে দিচ্ছে ডেলিভারি ম্যানকে? ওনার বেতন কত? ডেলিভারি ম্যানের বেতন হলো ভিডিও করি। তো এখানে আমার ইউ থেকে ঢুকলাম, ইউতে ক্লিক করার পরে এখানে আমি গ্রুপ নেম সিলেকশন করবো, যেহেতু এমকেজিএস সিরিজ, এমকেজিএস সিরিজ রটেক, রটেকের পর আমার প্রোডাক্ট এমকে ফ্যান্ডিমার। এরপর হলো এখানে ইউনিটটা পিছিয়ে থাকবো, সিরিয়াল এখানে সিরিয়াল কোনোই নাই, সিস্টেম নাই। তারপর ওয়ারেন্টি তো এখানে কিছু না। অ্যাক্টিভ, যদি আমি কোনো প্রোডাক্ট ইনঅ্যাক্টিভ করে দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে এন লিখে দিলেই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এটা হলো সেলস প্রাইস আছে, আমার সেলস প্রাইস যদি চেঞ্জ করতে হয় এখান থেকে চেঞ্জ করতে হবে। এখানে হলো 97 আছে, আমি এখানে 98 করে দিলাম, যেহেতু আমার পাঁচ স্টেপটাই হয়েছে। মডিফাই আসলো না কেন? মনে হয় পারমিশন মনেই করছে, চেঞ্জ করছে মনে হয়। পারমিশন দেয় না অ্যাক্সেস করার জন্য। এর আগে তো আমি এডিট করে নিয়েছিলাম, সমস্যা ছিল যেটা ওই যে সার্কিট ব্রেকারের দাম চলছিল, এটা সার্কিট ব্রেকারটা একটু চেক করি। সার্কিট ব্রেকার মডিফাই আসবে তাহলে আর কি সেকেন্ড সিস্টেম। এটা তাহলে ওই এখান থেকে শুধু দিয়ে দিলে না মিলানোর সাথে। এরপরে হলো 4 অ্যাম্পিয়ার সার্কিট। তিরিশ পিস, 30 পিস। এখন কোয়ান্টিটি কি ঠিক আছে? ঠিক আছে, মিক্সার তাহলে 20 পয়সা। এই ভুলটা তো মনে করো আবার যদি মাল আসে তাহলে কিন্তু থেকেই যাবে এটা। এখন আর কি করার, আমার পারমিশন ওরা যেহেতু পারমিশন দেয় নাই, হতে পারে যে রেকর্ড করতেছে এই জন্য পারমিশন নিয়ে যেতে পারে। অনেক সময় দেখা গেছে কি হয় সেটা পরে চেক করবো না। এটা কি ফাইনালি শেষ? পাঁচের দিন বয়স এটা অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভ না করলে আবার স্টক করতে হবে। অ্যাপ্রুভ মানে এটা দেখা বলে
করতে হলো যে ইয়ে থেকে এখানে অ্যাডমিনিস্ট্রেশন টুল আছে মানে স্টোরে মাল ঢোকাবে এই তো এটা তো না, এই যে এখানে কম্পিউটার এটা তো আমি জাস্ট পারচেজ করলাম, পারচেজ না করে পারচেজ করার পরে যদি আমি এটা অ্যাপ্রুভ না করি তাহলেই হবে না। আচ্ছা কোম্পানির কি লস হইতেছে প্রতি মাসে কিসের যে loss? বর্তমানে যে সেল হইতেছে না। মানে যত টাকার মাল দেয় বিক্রি আধা ছাড়া এটি দিয়ে এটা তো তুমি বুঝতে পারবা কোম্পানির লস হইতেছে না লাভ হইতেছে কোনো loss নেই। কোম্পানি কই লস হইতেছে? কোম্পানির লস কেমনে কোম্পানি লস এই যে মনে করো যে লাভ অতটা হইতেছে না, এটা লস। বেশি সেল হলে বেশি লাভ হতো, এটা লস। আমি কাছে চিন্তা করতে হবে তোমার যোগাযোগ করে মানুষ টাকা গেছে 10-12 টাকা দিয়ে দিয়ে কত টাকা হইতেছে ইনকাম হইতেছে এটা যদি সেলের যে যদি খরচ বেশি হয় তাহলে সে ঠিক আছে লস হইতেছে তারপরে তো বড় একটা প্রতিষ্ঠান আমার পয়েন্টে দেখো, আমার পয়েন্টে লাভ দেখাই দেবো, এটা তো অল্প ওই কোম্পানি তো একটা লাভ আছে, আমার পয়েন্টে তো একটা লাভ আছে আছে না? এইগুলা কি ওরা নিয়ে যায় আবার এটা আমার জাস্ট এভিডেন্স হিসেবে এজ এ ডকুমেন্টস হলো, কখনো যদি দরকার পড়ে এইগুলোর জন্য একটা ফাইল করলে ভালো হয় না আর ফাইল কিনতে হবে, কিনে আছে অফিসিয়াল ভাবে এই কষ্টটা দিব না হ্যাঁ দেবো। এখানে তোমার কোনো খরচ নেই, তুমি যদি অফিসের প্রয়োজনে মার্কেটে যাও সব কষ্ট তুমি এখান থেকে জাস্ট কিনে নেবে, এখান থেকে আমার রেফারেন্স। ভাষাটা ভালো মনে করো তুমি মনে করো মার্কেটে যাইতে হাউস আর লাগবে না, এই যে খরচের খাতা আছে, যেমন এই যে আমার আজকে হলো 30 তারিখ, যেমন আমার খাবার খরচ দেয় কোম্পানি, এই যে খোরাকি বাবদ 20 টাকা এখানে দেখাইলাম, তারপরে কম্পিউটার রেট এন্ট্রি দিতে হবে, আমি এখান থেকে টাকা নিয়ে নিলাম। এটা কি এটার জন্য কি তোমার পেটি ক্যাশ দেয় না কেমনি কি বলে টাকা না এই সেল টাকা থেকে নিয়ে নাও ক্যালকুলেট থেকে নিয়ে নিই প্রতিদিন করতে তোমার এই খোরাকি পার ডে কত 20 টাকা দেয়। 20 টাকা করে পার ডে সকালে নাস্তাই তো আমার এটা কোনো চা করা যায় না। আর এই যে এসআর দেয় হলো এটা 70 তো টাকা, বেতনের বাইরে 20 টাকা বলে এসআর দেয় হলো 70 টাকা, ডেলিভারি ম্যানকে দেয় হলো এই টাকা 60 টাকা। এগুলো কি বেতনের বাইরে এটা হলো এসআর এর যেটা হয় বেতনের বাইরে। এখন আমার তো পারচেস করা হয়ে গেল, পারচেস করার পরে হলো আমার এটা অ্যাপ্রুভ করতে হবে, এখানে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ টুলে যেতে হবে, তারপর হলো এখানে অ্যাপ্রুভাল থেকে পারচেস, এখানে ক্লিক করলেই চলে আসছে। আমার যদি অনেকগুলো পারচেস থাকে তাহলে আমি দেখে নিলাম যে এটা কোন পারচেস আছে, বা আমি এটা অ্যাপ্রুভ করবো কিনা। এটা অ্যাপ্রুভ করলে আমার স্টকে মাল দেখাইবো, যেমন এখানে আমার রিপোর্ট থেকে যদি আমি স্টক রেজিস্টারে যাই, এখানে যে কম্বাইন্ড স্টক উইথ কস্ট এখানে আছে, যেমন আমি আজকে এখানে হলো জিএস MK6 পিন সকেট আনছি, 6 পিন MK6 পিন সকেট হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ কি মাল নিছে? না কি মাল নিছে?
হ্যাঁ, আপনিই করেন, দোকানদারের একটা ফোনটা দেন। হ্যাঁ, আপনার দোকানটা কোথায় বললেন? হ্যাঁ, দোকানটা কোথায় আপনার বললেন? তেওতা বাজার। আপনি এসআর এর কাছে মাল দিচ্ছেন কেন? হ্যাঁ, না, কোনো দোকানদারের কিন্তু এভাবে বলা নাই বা এসআর কেও বলা নাই যে স্যার মাল নিয়ে আসবো, সেই মাল অফিসে দিব, এভাবে কিন্তু কোথাও বলা নাই। এখন আপনি যদি আপনার নিজের রেসপন্সিবিলিটি নিয়ে নিজে মাল দেন, সেটা কিন্তু কোম্পানির দায় না। এখন যে আপনি যে মাল দিচ্ছেন, ও তো এখানে নাই, ও খুলনা চলে গেছে, বা ও দেখা গেছে হয়তো ও খুলনাও যায় না, এখন ও নিজের বাসায় আছে। ও খুলনা যাইবো কিনা তাও সন্দেহ আছে। এখন ও যদি চাকরিতে না যায়, তো ওর স্যালারি থেকে কি ও কাটবে পরে বলেন? এখন ও চাকরিতে গেলে তারপরে হলো ওর স্যালারি থেকে কাটা দেবো। ও তো আপাতত চাকরি ছাইড়া গেছে এরকম। এখন বলেন যে আমি এখানে কি করতে পারি? কোথায়? না, আমাকে কোনো মাল দেয় নাই। ভাই, আমি হলো কোম্পানির ম্যানেজার, কোম্পানির মালিক যা বলবো আমাকে তাই করতে হবে, বুঝেন নাই? হুম, আমার কাছে কাজ করে। এখন শোনেন, ও মার্কেট থেকে এই পর্যন্ত 2500 টাকার মতো উঠাইছে। যে টাকা আমারে দেয় নাই, বলছে কোম্পানির মালিক বলছে যদি ওই টাকা ওর কাছ থেকে না উঠাইতে পারি, তো আমার স্যালারি থেকে কেটে নেব। বুঝছেন? তাহলে আমার আমার কাছে কি ধরা? আমি তো উল্টা ধরা বলতে হয়। হ্যাঁ। হুম। আমার আমার ধরা কোথায়? আমার ধরাটা কোথায়? আপনি করেন, ওই যে এসআর এর নম্বরটা একটু নিয়ে একটু ফোন দিয়ে কথা বলেন, দেখেন কি বলে। কারণ হ্যাঁ, হ্যাঁ, কারণ হলো কোনো এসআর যদি টাকা নিয়ে নেয় বাই করে, সেটা মনে করেন যে সেটা আপনাদের নিজ দায়িত্বে নিছে, সেটা আপনাদের একটা রেসপন্সিবিলিটি ছিল, আপনারা দিচ্ছেন কেন? ওই যে শাহিনের নম্বর নাই আপনার কাছে? ওই নম্বরটা দোকানদারে দেন, কথা বলো। কোম্পানির মালিক ওই দিন আমার বলতেছে যে আহ, তুমি ওরা 5 লাখ থেকে বাইর করে দাও নাকি? বাইর করে তুমি আগে কইছে নি আমার ওই বিষয়ে যে আমি যখন এটা অ্যাপ্রুভ করবো তখন ওই স্টকে ওই মালটা অ্যাড দেবো। আমি এটা অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি আমি স্টক চেক করি, কোর্সে গেলাম, স্টক রেজিস্টার, কম্বাইন্ড স্টক উইথ কস্ট। এখন যদি আমি ওই প্রোডাক্টসটা সার্চ করি, অ্যারাউন্ড 6% এখন কিন্তু 32টা আছে। আগে দুইটা ছিল। একটু আগে 2টা ছিল। আচ্ছা, এখন ওই যে অ্যাপ্রুভ করার পর যদি কম বেশি হয়ে থাকে, হুম, সেক্ষেত্রে কম বেশি মানে বললাম না। মানে কোনো একটা হিসাব, হ্যাঁ, মানে মাল আছে 12 পিস, এন্ট্রি হয়েছে বলি কোনো 10 পিস, বাই দা ভাই কোনো প্রবলেম। সেক্ষেত্রে একবার কম্বাইন্ড স্টোরে ঢুকানোর পর তোমার তুমি ই করা হ্যাঁ করা যাবে, করা যাবে। এডিট করা যাবে। তুমি এখানে যেমন এখানে তুমি এটা কাটলা, তুমি এরপরে হলো ট্রেডিং এ যাবা, পারচেসে ক্লিক করলা, এরপরে এটাতে ক্লিক করলাম। এখন তোমার পারচেসটা দেখাইতেছে। এরপরে এখানে তোমার যে আইটেমটা ভুল হয়েছে, আইটেমটা ডিলিট দিয়ে, যেটা রাইট সেটা দিয়ে, এরপরে এখানে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করবা। এডিটে ক্লিক করার পর ইন্টার সাবজেক্ট কনফার্ম করে দেবো। তারপরে আবার হলো নতুন করে অ্যাপ্রুভ করা লাগবে নাকি? যদি এরপরে এখানে আসবা অ্যাপ্রুভালে, যদি অ্যাপ্রুভালে এখানে আইসা থাকে আবার, তাহলে অ্যাপ্রুভ করবো আবার। আর অনেক সময় আসে না, অনেক সময় আসে, যদি আসে আর কি, তাহলে অ্যাপ্রুভ করবো। এর আগে আমি একবার করছিলাম, তখন দেখেছি আসছে, আবার তারপরে কয়েকবার করলাম, তখন আমরা আসলে হতে পারে পারমিশনের কারণে এরকম হয়েছে। যাই হোক, এরকম সিস্টেম। এরপরে হলো যেহেতু আমার মাল পারচেস করা শেষ, স্টকে মাল ঢুকছে, এখন আমি সেল করতে পারবো। এখন আমার এই সকালে যে মালগুলো দিয়েছি সেই মালগুলো সেল করি। আচ্ছা, আমার এই জিনিসটা একটু বোঝা গেল।
এটা হচ্ছে দেখা গেছে। এটা হলো এই যে কালকে যেটা সেল করছিলাম, ডেলিভারি করছিলাম, সেল করছিলাম, এখানে দেখো আমার সেল হলো 6124। এটা এটা এখানে যে এখানে লিখতে হবে অর্ডারের জায়গায়, আর যেটা ডেলিভারি হয়েছে 5338, এই টাকাটা হলো যে এখানে লিখবো 5338 টাকা পাওয়া গেছে, নেট টাকা আর কি। এটা হলো বিক্রি হয়েছে, এটা হলো 100%। তাহলে এখানে হচ্ছে মানে টোটাল অর্ডার টাকা না 6124 টাকা এখানে ওইটা হলো একটা পাওয়া সেটা হলো যে যেমন দেখা যাচ্ছে রাজু আজকে যে মালিক করছে অর্ডার করছে, অর্ডার করছে সেই হিসেবে হলো 6911 টাকার অর্ডার পেয়েছে। এখন দেখা যাচ্ছে এখান থেকে কিছু মাল নাই, যেমন এই যে মাল্টি ব্যাকও নাই, তারপরে এই যে এলইডি ফ্লাওয়ার দেই নেই, এটা স্টক আছে তো আমার খেয়াল নাই, খেয়াল ছিল না, ওটা জানি এই দুটো মাল দেওয়া হয় না। তারপর দেখা যাচ্ছে এখন সেলসটা কমবো, আমিও সেলসটা দেখে এই যে স্টকে মাল যদি কমে আসে, এই মালগুলো তো অর্ডার তোমার দিতে হয়, এই মালগুলো তুমি অর্ডার দাও কিভাবে? অর্ডার দেই, ফোনে অর্ডার দিয়ে দিই এই মালগুলো এটা বেশি ম্যানেজারের। এখানে একটা মেমো করে আমি ম্যানেজারের ফোন দিই, ওই যে অর্ডারটা লেখে, তখন অর্ডার লেখে। যেহেতু আমি কাস্টমারের কাছে বিক্রি করতেছি, কাস্টমার, আর এখানে কাস্টমার হলো আমার মুকুল, ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যানের নামে একটা অ্যাকাউন্ট করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে আমি চাইলে পরে ডেলিভারি ম্যানের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো, মানে বা নতুন কোনো ডেলিভারি ম্যান আসলো সেক্ষেত্রে আমি অ্যাড করে নিতে পারবো। কোথায় যেয়ে করতে হবে? এটাই যে এখানে যে সেলসে আসলাম, সেলসে আসলে এখানে কাস্টমার আসে না, কাস্টমার এখানে এম আছে, এমে ক্লিক করলে এটা চলে আসে। এখান থেকে যেহেতু আমি কাস্টমার অ্যাড করবো, এখানে হলো গ্রুপ, এটা কোম্পানির গ্রুপ, তারপর এটা সাপ্লায়ার, আমি কাস্টমার অ্যাড করবো, কাস্টমারের পরে এমপিও নেমে কিছু করতে হবে না, কাস্টমার নেম হলো যেমন এই যে আব্দুল্লাহ কাজ করেছে, আব্দুল্লাহ নামে অ্যাকাউন্ট হয়েছে মুকুল। তারপর অফিস টিম, এটা হলো অফিসের কোনো কলিগ, বাড়িতে কেউ যদি মালটাল নেয় সেক্ষেত্রে এরকম। এই সোয়েল ডেলিভারি ম্যান যা যেটা মুকুল আছে, মুকুল। তো এখানে আমি যদি করতে চাই, মডিফাই করতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ই করলাম, কাটলাম, আমার এই যে মডিফাই সিস্টেমটাই করে যাচ্ছে মনে হয়, এখন পর্যন্ত মডিফাই হইতেছে না। অনুমতি দিছে, পারমিশন মনে হয় উঠে নিচ্ছে, হতে পারে। আচ্ছা পরে দেখুন ওইটা হলো সিস্টেম আর কি। তারপর হলো ন্যারেশন, অ্যাটেনশন, এখানে কিছু লেখলেও চলে, না লেখলেও চলে। আমি যেমন অ্যাটেনশন লেখলাম মুকুল, মুকুলের দিকে অ্যাটেনশন করে। এরপরে ন্যারেশনের ঘরে এখানে লিখলাম যেরকম মালটা হলো জাহাঙ্গীরের, মানে জাহাঙ্গীর হলো এসআর অর্ডার করছিল, এখন জাহাঙ্গীর অর্ডার করছে হলো আমাকে হলো দিয়েছিল 60 গড়, 60 গড় দেউতা আরিজা ওইগুলো এসে, ওইখানে আমি দিলাম 60 গড়। সবগুলো দিতে হবে না, জাস্ট একটা, যে কোনো একটা দিলে, না দিলেও চলে, এখানে কিছু না লিখলেও চলে। আমি যেমন মুকুল লিখলাম, জাহাঙ্গীর লিখলাম, ওগুলো না লিখলেও চলে, জাস্ট আমি লিখলাম, আমার মন চলে তাই লিখলাম। এরপর আমি প্রোডাক্ট গ্রুপ সিলেকশন করলেও হবো, না করলেও হবো। জাস্ট এখন আমি যদি এই জিনিসগুলো না লিখি তাহলে কোম্পানি বুঝবো কি করে ও এত টাকা সেল দিছে? এই যে এখানে তো থাকবো, এখানে যে যেমন এই যে এখানে লিখে নিচ্ছি, যেরকম কালকে হলো ডেলিভারি ম্যান ছিল না, তাই অফিস টিমের নামে মাল সেল করছে, যেহেতু আমি গেছিলাম সাথে, আমার গেছে মালটা। তো এটা হলো রাজুর অর্ডার ছিল, এই জন্য ওইখানে রাজু লিখছি, রাজু নিয়ে বসাই দিছে। আর রাজুর অর্ডার ছিল, রাজুর অর্ডারের মাল, একটা জাহাঙ্গীরের অর্ডারের মাল হয়েছে। এই দুজনের মাল আমি নিয়ে গেলাম, এখন ডেলিভারি ম্যান সাথে নিয়ে ডেলিভারি করে আসলাম। তারপরে এরপরে রাজু ইয়ে দিতে হবে, যেহেতু এখানে লিখে রাখছে রাজু, তাহলে রাজুর এটা, আর এটা হলো এই রিপোর্টগুলো কি এরা কোম্পানি দেখে, এটা দেখে রিপোর্ট করে চিন্তা করে। আমি ভাবছি যে এন্ট্রিগুলো দিতেছে, এই এন্ট্রি এগুলো দেখবো না, এটা দেখে ওরাই করে, জাস্টিফাই করে, এই তো
আর প্রতিদিন রিপোর্ট দিতে আসে না, কে কয় টাকা অর্ডার কাটতেছে, কয় টাকা সেল হইতেছে, প্রতিদিন নিজে দুপুরবেলা রিপোর্ট দিতে। আজকে রিপোর্ট দিতে আসেনি, দিলেও পরে দেবো না, এত জরুরি না। আজকে এমনি বন্ধের মধ্যে খাটিয়ে নিতেছে, কালকে রিপোর্ট দিয়ে নিতে পরে ডেলিভারি ম্যানের লগে গেছে, এর রিপোর্ট দেবো আমি, এখন ম্যানেজার নেই, গেছে ডেলিভারি ম্যানের লগে ডেলিভারি করবার। কিন্তু ডেলিভারি যে করতে গেলাম তাই না, ডেলিভারি ম্যান অন্যজন ছিল, হ্যাঁ ওনারা ভাড়া দিয়ে দিতেছে। তো এই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে ডেলিভারি যে- ম্যান যে চার্জটা পাইতো টাকাটা, ওটা কি তুমি দিবে? না, ওটা কোম্পানি স্বার্থ করে দেওয়ার না কোনো সময়। দেখা যাচ্ছে ডেলিভারি ম্যান নতুন একজন আসলো, এখন নতুন ডেলিভারি ম্যান আসলে পরে যদি আগের ডেলিভারি, এখানে হলো আগের ডেলিভারি ম্যান থাকলে পরে বলে দেওয়া যায় যে আপনি কয়েকটা দিন ট্রেনিং করে দেন। দেখা যাচ্ছে ডেলিভারি ম্যান বললো যে আমি যাবো বা চলে যাবো, তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে একটা ডেলিভারি ম্যান নতুন সেট করলাম, পরে আনলাম কয়েকদিন ট্রেনিংয়ের জন্য, ওই ডেলিভারি ম্যানের সাথে পাঠিয়ে দিলাম। এখন যদি এরকম পরিস্থিতি হয় যে ডেলিভারি না বলে চলে গেছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এখানে অ্যাসিস্ট্যান্টও নাই, তো তাদের পাঠিয়ে দেবো, সেই ক্ষেত্রে আমারই যাইতে হয় অনেক সময়। এই ক্ষেত্রে হলো স্বার্থ হলো কোম্পানি, এদের কোনো স্বার্থ নেই। তো এই ক্ষেত্রে তো অন্তত কি মানে এমনি যে খাওয়ার জন্য দেয়, এটা তো অন্তত হ্যাঁ ওই যে, হ্যাঁ ওই সময় আমি 60 টাকা খরচ নিয়ে নিই, খাওয়ার খরচ তো করে। তারপরে যেখানে কোয়ান্টিটি দিলাম, এখানে মোট প্রাইস, কত 54 পিস বিক্রি হয়েছে। প্রাইসটা দিতে হবে না, 54 পিস না, আরো বেশি হয়েছে। আমি এটা দুইবার ওয়ারেন্টি দিতে পারবো, একবারও দিতে পারবো। এখানে 60, 40, 25 এই তিনটার জন্য একটাই কোড, সবগুলোর জন্য 60 ওয়াট। 60 ওয়াট ক্লিয়ার, সবচেয়ে জাস্ট একটাই লেখা 60 ও ওয়াট। মানে 60 ওয়াটের কি এখন দেখা গেল যে আমি 54 পিস দিতাম, এখন পরে দেখলাম যে 40 পিস তো দিই নেই, তাহলে 40 পিস কীভাবে দেবো? 40 পিস কতগুলো নিচ্ছে? 12টা দিলাম, আবার 12টা, ওইটা জাস্ট অ্যাড হয়ে গেছে 70 পিস। আমি সেটা পরে একবারও দিতে পারতাম, দেখো আমি একবারে দেবো। এটা কি দুজনের একসাথে গ্যারান্টি দিতে হয় বাল্ব গুলো? না, যার যারটা আলাদা আলাদা। এই হলো 70 পিস। এরপর হলো যেহেতু বাল্বের আচ্ছা, মধ্যে আমি নায়া, এই জিনিসটা বুঝি না, কারণ ডেলিভারি ম্যান এটা কি ডেলিভারি ম্যানের কাগজ না ওই এসআর এর কাগজ? না এসার হলো এরকম মেমোতে অর্ডার কার্ডে নিয়ে আসে, হলো মেমো, মনে করো এখানে এটা নিয়ে গেলো, এখানে কার্বন কপি দিয়ে এখানে অর্ডার কাটলো, এক মেমো দোকানে দিয়ে আসলো, এটা নিয়ে আসলো ডেলিভারি ম্যান। কারণ ডেলিভারি ম্যান যদি না পায়, ঠিকানা না পায়, না পায়, বুধবার এরকম দোকানে কয়টা অর্ডার করছে, যাই হোক। এরপরে হলো, এরপরে আমার আমার ইয়ের জন্য হলো একটা সামারি করে, আমার হিসাবটা উঠাইতে হবে, এখানে কয় টাকার মাল দিলাম, আমি গোডাউন থেকে মালটা বের করে হলো এই সামারি দিই, আর তারপরে হলো কম্পিউটারে সেন্ড করি। এখন দেখা গেলো যে আমার এখানে যে সামারিটা করে ওইটা হলো ওই প্রত্যেকটা মেমো দেখে দেখে উঠায়, যে যেরকম একটা মেমোতে বাল্ব অর্ডার হয়েছে ওটা এখানে লেখো, আর একটা মেমোতে এলইডি অর্ডার হয়েছে ওটা এখানে লেখো। এই কাজটা করে এই কাজটা এটা এসআর। এসআর করে দেয় মোটে এত এত বলে ডেলিভারি। এক্ষেত্রে যদি এরকমই হবে, যে কয়জন এসআর থাকবে সেই কয়জনের এরকম কি থাকবে আলাদা আলাদা। আলাদা আলাদা। চাইলে আমি একসাথে সেল করতে পারবো, এখানে যদি আমি দুইটা একসাথে সেল করে দিই তাও হবে, কিন্তু আলাদা আলাদা করলে ভালো হবে, কারণ দুজনের সেল আলাদা দেখা যায়, আর এখানে দুজনের সেল আলাদাই করতে হবে, কারণ এই যে শিট পূরণ করতে হয়, আবার কে কত টাকা মাল সেল করলো, যদি এই শিট পূরণ করতে না হতো তাহলে পরে ঝামেলা ছিল। এখন প্রোডাক্ট গ্রুপ, আমার যেহেতু প্রোডাক্ট গ্রুপ চেঞ্জ হতেছে, এখন এলইডি, তাহলে কত ওয়াট এলইডি? 15 ওয়াট এলইডি, 15 ডব্লিউ লিখে পরে দেখে 15 ওয়াট চলে আসছে, 15 ওয়াট এলইডি এক পিস। তারপরে 4 গ্যাং সুইচ 10 পিস, 4 গ্যাং 4G লিখছি চলে আসছে, 4 গ্যাং সুইচ হলো 10 পিস। টাকার পরিমাণ তো আর দেখতে হয় না, না, শুধু এই কোয়ান্টিটিটা লিখলেই হয়, তাই না? এরপর সার্কিট ব্রেকার 16 অ্যাম্পিয়ার 2 পিস। তো এখানে আমি সিলেক্ট প্রোডাক্ট গ্রুপ সিলেকশন করে নিতে পারবো, সার্কিট ব্রেকার সিলেকশন করলাম, আর সিলেকশনটা কোথায় করতে হবে? এই যে এখানে আসলাম, এখানে যেমন আমার সার্কিট ব্রেকার,
তো সি সাপ্লাই করে চলে আসলো, অথবা প্রোডাক্ট গ্রুপে যে সবগুলো ডিলিট দিলে এখানে লিস্ট চলে আসছে। এখন আমি যেহেতু সার্কিট ব্রেকার লাগবে, সি সাপ্লাই চলে আসছে এটা উপরে। যেমন বি দিয়ে আছে ব্যাকলাইট বাল্ব, পিতে আছে প্লাস্টিক পিসি আইটেম এরকম। তো আমি সার্কিট ব্রেকার নিলাম। আবার যদি আমি এখানে নাও সিলেকশন করি, এখান থেকে আমি সরাসরি যেরকম এটা কোথায় থেকে এই সিলেকশনটা এই পাশ থেকে? হ্যাঁ, এটা এই পাশে। যেমন এই পাশে আসার পরে আমি 16 অ্যাম্পিয়ার লিখবো, এই পাশে ক্যাপশনে 16 এএমপি চলে আসছে, এসপি 16 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার। তখন কিন্তু প্রোডাক্টগুলো এখানে অটো সিলেকশন হয়ে গেছে। আমার কয় পিস সেল হয়েছে? 2 পিস। এন্টার দিলাম 2 পিস। ওখানে কিন্তু সার্কিট ব্রেকারই দেখাইতেছে বাম পাশে এটা। হ্যাঁ, ওইটা তো সার্কিট ব্রেকার দেখাইতেছে। তারপরে হলো যেহেতু আমার সার্কিট ব্রেকার আর নাই, তো বাম পাশে এটা আসলাম। এখানে আমি সাইড ব্যাক দিয়ে ডিলিট করলাম, অথবা আমি ব্যাকলাইট নিলাম। ব্যাকলাইট আইটেমের মধ্যে আছে হলো উইনার সুইচ। উইনার সুইচ হলো 12 পিস সেল হয়েছে, তো 12 পিস। তারপর হলো ফ্যান ডিমার দেওয়া হয় নাই, না ফ্যান ডিমার অর্ডার ছিল না। তারপর হলো মোবাইল প্লাগ 12 পিস, মোবাইল প্লাগ 12 পিস। এই মোবাইল প্লাগটা ওই যে সময় যদি আমি পার্চেস না করে নিতাম, মোবাইল প্লাগ আমি সেল করতে পারতাম না, স্টক শর্ট দেখাই দিত। যেরকম আমার স্টকে এখন মোবাইল প্লাগ কয়টা আছে? 15টা আছে। আমি যদি এখন চাই আমি 16টা পারচেস করব, সেল করব, করবো না, কারণ আমার স্টকে অ্যাভেলেবল নেই। এরপর হলো বাটন হোল্ডার চাইনিজ 12 পিস, চাইনিজ বাটন হোল্ডার 12 পিস। এরপর আছে স্পাইরাল বাটন, স্পাইরাল থ্রেড, স্পাইরাল থ্রেড 1 পিস। আইপিএস মিনি 12 পিস, যেটা এখানে আছে হলো ইউনিভার্সাল সকেট নামে। ইউনিভার্সাল সকেট মিনি হলো 1 ডজন। এই জন্য কয়েকদিন তোমার একটু প্রবলেম হবে, সেটা হলো মেমোর সাথে কিছু সফটওয়্যার মিল নাই কিছু কিছু জিনিসে, আবার মেমোর সাথে কিছু কিছু জায়গায় ক্যাটালগেরও মিল নাই। সেক্ষেত্রে এখানে এন্ট্রি দিব কিভাবে? এন্ট্রি তোমার সমস্যা হলে দেখা যাচ্ছে আমার যদি ফোন দাও আমি বলে দিতে পারবো, অথবা দেখা যাচ্ছে কোম্পানির ম্যানেজার আছে তারা ফোন দিয়ে করে দেবে। মানে লিস্ট সব করা সব দেওয়া নাই। This is normal 24। এখন দেখা গেলো মার্কেট থেকে কিছু মাল রিটার্ন আসছে, যেরকম এটা তো মানে মোট সেলস 0.5 ওয়াট ক্লিয়ার আছে, 5 ওয়াট ক্লিয়ার বাল্ব, যেটা এখন আপাতত নাই, মেমোতে দেওয়া নাই। ওই মালটা হলো মার্কেট আউট, তো ওই জন্য মেমোতে বাদ দিয়ে দিচ্ছে। এখন তারপরে দেখা গেলো যে ওই মালটা কিছু দোকানে ছিল, সেটা ফেরত দিয়ে দিচ্ছে, আমার পারচেস করতে হবে। এখন ওইটা তো আমার এখানে নাই, আমার দেখা যাচ্ছে মালটা নতুন আমি চিনি না। সেই ক্ষেত্রে আমি কী করবো, ছবি উঠিয়ে এই মতো বা হোয়াটসঅ্যাপে ম্যানেজারে পাঠিয়ে দিলাম, এটা কি কোন মাল, নাম কি বা প্রোডাক্ট নেম কি, এটা সে বলে দেবো এরকম এরকম প্রোডাক্ট বা লিখে দেবো। তারপর হলো ওটা সার্চ করলে চলে আসবে। এরকম এর আগে শুধু কাগজ ক্লিয়ার মাল আসছে ক্যান্ডেলের মতো, এটা হলো কাছে, আর ক্যান্ডেলটা হলো এলইডি প্লাস্টিক। আমি দেখি মালটা চিনলাম না, মনে হলো ক্যান্ডেলই, কিন্তু তারপরে দেখলাম যে ক্যান্ডেল তো প্লাস্টিকের, তো কাছে পরে ফোন দিলাম যেটা রেড কত বা এটার নাম পরবর্তী দিলে এরকম সুন্দর সুন্দর পাসওয়ার্ড ক্লিয়ার লিখে সার্চ করলে চলে আসে। সেলস রিটার্ন বলে কি পারচেজ হিসেবে দেখা যায়? কোথায় সেলস রিটার্ন? এখানে সেলস রিটার্ন একটা আছে হলো, আরেকটা আছে হলো এক্সট্রা। দুইটা দুই জিনিস। এক্সট্রাটা হলো সেলস রেটে কিনতে হয়, মানে আমি এখান থেকে যে রেটে বেচতাম ওই রেটেই কিনতে হবে আমার, যেটা মার্কেট থেকে আসবে। আর কোম্পানি থেকে যেটা আসবে ওটা তো কোম্পানি থেকে যে রেটে পাঠাবে ওটা পারচেস করতে হবে। পারচেজ আমি করবো তাই না? তো মালগুলো এত ভালো না দিয়ে কিন্তু অনেক সময় আর ফেরত দেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে গেলে সেই স্টোরে জমা হবে না। স্টকে জমা হয়। এই মালগুলো আবার ওরা নিয়ে যাবে কোম্পানি।
বললে পরে আমি যখন বলবো যে ম্যানেজার ফোন দিলাম যেমন আমার স্টক অনেকগুলো মাল হয়ে গেছে, মালগুলো নিয়ে যায়, তখন আসবো, এসে চেক করবো কি মাল নেওয়া যায় নিয়ে যাবো। প্যান্ডেজ সিলভার আছে 12 পিস, সিলভার 12 পিস, রিস্ক পিতল 12 পিস। এই যে রিস্কটা স্টকে ছিল না, আজকে আসছে, কালকে আসছে। এখন যদি আমি পারচেস না করে নিতাম তাহলে এটাও সেল করতে পারতাম না। হয়তো গোডাউন থেকে মাল পাঠিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু আমার স্টক সব দেখা এখানে সেল হতো না। আর আমার সফটওয়্যার যেটা সেল না হলো সেটার টাকা তো ডেলিভারি ম্যান দেবো না। আমার এখানে যে হিসাবটা আসবে ওই হিসাব অনুযায়ী তো টাকা নিতে হবে ডেলিভারি ম্যানের কাছ থেকে। তাহলে দেখা যাচ্ছে ওই মালের টাকা ডেলিভারি ম্যানের কাছে রয়ে যাবে, ওর লাভ কোম্পানি বুঝবো কিভাবে কোম্পানি লস হচ্ছে। কি। না, এটা কোম্পানি না, এখানে দেখা যাচ্ছে আমার দায়িত্ব বলার কারণে যদি কোনো হয় ওটা আমার জরিমানা দিতে হবে। যেমন আমার স্টকে কিছু মাল শর্ট পড়ছে, প্রথম অবস্থায় আমি তো কিছু বেশি কিছু ই করতাম না, জানতাম না, বুঝতাম না। তো এই জন্য ওই দেখা যাচ্ছে যে ওই সময় তো সামাদ ভাই আছে, হলো এরিয়া ম্যানেজার, এই কোম্পানির প্রায় সবাই বাটপার বান লাগে। আইসানে সে সাথে সাথে মাল বের করছে, আমার যে কিটু মালের পরিবর্তে হেভি মাল বের করে দিচ্ছে, তখন তো আমি বুঝি নাই। হ্যাঁ, ওই মাল নিয়ে গেছে, সাথে ডেলিভারি করছে, কিন্তু যে কয়টা লাভ হয়েছে হ্যাঁ নিয়ে নিছে। পরে এর আগে আমি ওই মাল সেল করতে গেছি, পরে দেখি আমার ইয়া এই হ্যাভি সেল করতে যাই, মানে এখানে সেল করছে ঠিকই কিন্তু স্টকে মাল পেতে পারে না। পরে যখন মাল চিনছি আর কি, ওই মালগুলো তখন তখন খেয়াল হলো যে এই হ্যাভি সেল তাহলে মনে হয় আমার সেল করতে ভুল হয়েছে। আমি হয়তো হ্যাভি জায়গায় মানে কিছুর জায়গায় হয়তো হ্যাভি সেল করছি, এই জন্য হয়তো এরকম সমস্যা। পরে দেখি যে এরকম স্টোর থেকে আমার হ্যাভি মাল চলে গেছে, কিটু মাল রয়ে গেছে। আমি দেখা গেছে আমার পার পিস এখানে হলো প্রায় 3.5 টাকা করে আছে ডিফারেন্স আছে। তো ওই টাকাগুলো আমার জরিমানা দিতে হবে। আর তাছাড়াও 3 পিস করতে শর্ট আছে, ওইটার টাকা আমার দিতে হবে, কিছু করার নেই, সেলার টাকা দিতে হবে। আর হলো আর 3টা মাল হলো কম্বাইন্ড সুইচ বড়, এই 3টা মাল হতে পারে আমার এন্ট্রির কারণে হয়তো কোনো সময় সেল করা হয় না। এখানে 405 টাকা আমার জরিমানা আছে, আর এটার দাম 105 টাকা করে, মালগুলো 135 টাকা করে। মালগুলো তুমি বের করে দাও না। আমি বের করে দিছি, হয়তো দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে তাড়াহুড়োর কারণে দেখা যাচ্ছে এই যে এভাবে যখন অনেকগুলো মাল থাকে, অনেক সময় দেখা যাচ্ছে তাড়াহুড়োর কারণে কোনো একটা এন্ট্রি দিতে ভুলে গেছে বা এন্ট্রি দেওয়া হয়নি, ওইভাবে হিসাব করে নিয়েছি। পরবর্তী যখন দেখা যাচ্ছে আমি 7 দিন পরে হিসাবে এই খাতা খুঁজতে যাবো, তখন এখানে দেখলো কিন্তু আমি বুঝতে পারবো না যে মাল দিছি, কিন্তু তখন তো এটা স্মরণ নাই। এখানে আছে ইয়া, তারপরে ইয়া আছে যেগুলো আছে স্টোর থেকে মাল দাও কি এই লিস্ট থেকে মাল দাও না। আর আবার ওই সময় সাথে সাথে দেখা গেছে ইয়া মাল বের করছে, তো সামাদ বের করছে, সেও যদি ভাগ বুঝে ওই মাল সরে থাকে তাহলে তো ধরা পায়নি, দেখতে হবে। এখন যা হয়েছে হয়েছে, ওগুলো আমি তৈরি করে দেবো না, তবে এখন মাল শর্ট করবো না। আমি তো বুঝছো আগে সে সেন্স আছে মানে না, সেই আছে 10 বছর ধরে কোম্পানিতে কাজ করতেছে। আর তো ছাত্র বলে বুঝে গেছে সিসি ক্যামেরা দিয়ে তো বন্ধ, কিছু বলবো না তো। যেদিনকে বাড়ি গেছিলাম বৃহস্পতিবার, সন্ধ্যাবেলা বন্ধ করছি। তারপরে ওই যে রাজু আসছে আমরা একটু গল্প টল্প করলাম, চাইলাম না যে এগুলো শোনো তো ভাই করে, কারণ আমরা পার্সোনালি অনেক কিছু বলতেই পারি, বন্ধ করে রাখছি। পরে যাওয়ার সময় মানে এই ছিল যে যাওয়ার সময় করে দেবো, চালু করে দেবো, পরে আর খেয়াল নেই, বন্ধ আছে না। শনিবার দিন সকালে এসে অফিস ঢোকার আগে ই করে নিচ্ছি, সিসি ক্যামেরা অন করে নিচ্ছি, তারপরে দরজা টরজা খুললাম। সিসি ক্যামেরা অন হয়ে বাড়ি থেকে করে নিছে। হ্যাঁ, বাড়ি থেকে করে নিচ্ছি, অফিস ঢোকার আগে করে নিচ্ছি। সিসি ক্যামেরা তো শুধু এরকম তাই না? চলতে থেকে শুধু শুধু এটা হয়তো বা স্টোরে দিতে পারে, এটা স্টোরে কাজে লাগবে, এনে দিয়ে কোনো মানে হয় না। এমকে ফ্যান ডেমার কয় পিস আছে? 10 পিস।
সেল করছি 7 পিস, 10 পিসের অর্ডার ছিল, কিন্তু হয়তো আর কিছু মাল আছে, নষ্ট আছে মনে হয়। দুইটা মাল, একটা মাল রয়েছে, একটা না দুইটা মাল রয়েছে হলো গোডাউনে নষ্ট, ড্যামেজ প্রোডাক্টস। আরেকটা মাল তার মানে থাকা আছে হয়তো দলে টলে, মানে উপরে দুইটা মাল আছে, আমি দেখছি একটু আগে ওই মাল বের করার সময়। আচ্ছা, মালগুলা স্টকে যেগুলো রয়েছে তাই না, এগুলা টাকা কিন্তু কোম্পানিতে দিয়েই দেওয়া হয়েছে। তাহলে এই মালগুলা যদি কোম্পানিতে ফেরত দেওয়া হয়, সেক্ষেত্রে কোম্পানি কিভাবে কি করে? ওইটা হ্যাঁ। ওইটাই যেখানে আমার ওই মালের পরিবর্তে হয় মাল দেবো, নইলে আমার এখান থেকে পার্সেস রিটার্ন করে দেবো, আমার এখান থেকে পার্সেস রিটার্ন করে দেখাবো। মাসে কি কোনো বের করে দিতে হয়, নেট সেলস আর নেট পারচেজ? না, মাস শেষে হলো আমার ওই যে ব্যালেন্স শিটটা করে দিতে হয়। যেমন আজকে 30 তারিখ, কালকে 31 তারিখ, কালকে মাস শেষ, কালকে হয়তো ব্যালেন্স শিটটা প্রস্তুত করতে হবে, বা পরশু দিন, কালকেই করতে হবে, কারণ পরশু দিন তো আবার আরেকটা সেল টেল হইবে, তখন আবার এই যে সফটওয়্যার, এই সফটওয়্যার নাম কি? এটা তো আমাদের লেখা আছে বিলিং মাস্টার স্মার্ট ইআরপি সুপার পাওয়ার মিনি গোল্ড, এই নামে সার্চ করে কোনো সফটওয়্যারই পাই না ওয়েবসাইটে। একটা কোম্পানি একটা কোম্পানি বানায় নাই তো? এটা মনে হয়, আমার মনে হয় যে এটা তো একটা ডেভেলপার সফটওয়্যার, তো ডেভেলপ করা মানে নিজেরা ডেভেলপ করে নেয়, তো এটা নামও দেখা গেছে নিজেরা দিয়ে নেওয়া যায়। কারণ আমি অনলাইনে সার্চ করছি এর এই মানে এটার যে এইটা গেটআপ, এই গেটআপে আমি কোনো সফটওয়্যার পাইলাম না, বা এই নামে কোনো সফটওয়্যার পাইলাম না। তারপরে ইউটিউবে সার্চ করছি, এই গেটআপে আসে অন্যান্য, এখন তো এগুলো দেখা যাচ্ছে যে যে যার প্রতিষ্ঠানের মতো আলাদা আলাদা তৈরি করে। আর এটা ডেভেলপ সিস্টেমটা মোটামুটি আমি ট্রাই করলে মনে হয় পারবো, তবে এর জন্য হলো শিখতে হবে। এই কি বলতে বলে, কিছু কোডিং আছে, কি 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 কোডিং, গ্রাফিক্সের কাজ নাকি? সফটওয়্যার তো চাইলে বানানো যায়, কিন্তু ঝামেলা তো এগুলো সফটওয়্যার বানানো। আমি প্রোগ্রাম, এই যে এসকিউএল শিখতে হবে, এসকিউএল শিখলে পরে এটাই করে দেবো। আমি এটার কিছুদূর পর্যন্ত এর আগে ইউটিউবে দেখে দেখে আগাইছিলাম। ওই যে চাইলাম যে আমার বাসার ল্যাপটপে বা কম্পিউটারে করে নিই, এটা সেট করবো, দেখো কি হয় কিনা, মানে আমি আমার ইয়ের মতো করতে পারি কিনা। পরে কিছুদূর পর্যন্ত গেছিলাম, দেখেছি এখানে ইয়া সার্ভার কানেক্ট করতে হয়, ওর পর্যন্ত করছে। তারপরে মোটামুটি অনেকটা ঝামেলা, তো ওগুলো আর করা হয় না, তারপরে অতটা সময় পাইনি বসে। তবে এখান থেকে চাকরি শেষ হলে তখন এখানে একটু টাইম পাস করতে হবে। আমার এইসব বিষয় নিয়ে কাজ করতে বেশ ভালো লাগে। আমি একটা গেম কি করছি, এডিট করছি, কাজ শেষ হলে আমার দেখাবো না। আচ্ছা, এই সেলসের কাজটা শেষ হলো, তারপরে কথা যা আছে সব একবার বলুন, অবশ্যই কাজ শেষ হবে। তোমার বাসায় কাজ আছে নাকি? না, আজকে কোনো কাজ আজকে ইয়ে প্রায় বন্ধ ইয়ে টিউশন নাকি? না, এমনিতে খোলা বন্ধ করে 4 দিন করে করে সপ্তাহে। তাহলে তো সুবিধা আছে। আমি তো সপ্তাহে 7 দিন, 6 দিন পরে। আর গ্রামের দিকে তো তাই করে তো। ওই একদিন পড়াইবে না, ওই আধা ঘন্টা পড়াইবে, দেখবো সমস্যা নেই। হ্যাঁ, আর শহরে কোনো কারণে দেখা শহরে যাচ্ছে করে কত কত গার্ডিয়ান্স আছে, সেসরা গার্ডিয়ান্স। না, তাও প্রায় ওরকম নয়। হ্যাঁ হ্যাঁ, এলাকার মতো। তবে দেখা যাচ্ছে যারা বিশেষ করে গ্রাম থেকে নতুন গেছে এরা ওরকম করে, হ্যাঁ। আর যারা থাকতে থাকতে অভ্যস্ত এরা তো জানে বিষয়টা। শেষ সেলসের কাজ। আর সপ্তাহে 6 দিন পড়াইতে যেমন নিজেরও ভালো লাগে না, তেমন ওই যে সাথে পড়ে বড় তারও বড়। বেশি ভালো লাগে। আরে আমি তো বললাম না, তো বলবো স্যার, এটা কি রিপোর্ট বের করে নিলাম। এটা হলো সেলস করলাম, এটা একটু মিলিয়ে নেই, ঠিক আছে। 66 পিস, তারপর হলো 15 পিস, 4 10 পিস, সুগান 75 পিস, সার্টিফিকেট, তারপর ইনার সুইচ 12 পিস, মোট 12 পিস, চাইনিজ বাটন 12 পিস, বাটন স্পাইরাল 1 পিস, সেট 8 পিস, মিনি 12, এক্সিস নর্মাল 24, ক্যান্টেন চ্যানেল সিলভার 12, ডিসোলার পিতল 12, প্রিমিয়াম টোকেন ডিলাক্স 36 পিস,
আর হলো এমকেটি মল সাকসেস। ঠিক আছে, এটা হলো যখন ডেলিভারি ম্যান আসবো তারপর দেখা যাচ্ছে আমার ওই কী কী মাল রিটার্ন আসছে সেগুলো যে পার্টে লিখতে হবে। যেমন এই যে এখানে লিখছি, যেমন 6 বোর্ড 15 পিস রিটার্ন আসছে, 15 পিস, 515 পিস লিখছি। তারপরে এগুলা কি রিটার্ন করতে হবে কম্পিউটারে। সেলস রিটার্ন করলে পরে যে টাকাটা আসবে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা এখানে এসআর রেখে দিলাম। তারপরে এখানে দেখা যাচ্ছে এই টাকাটা থেকে ওই টাকাটা বাদ দিয়ে দিলাম। এখানে যে প্রিভিয়াস ডিউ অ্যামাউন্টটা দেখাচ্ছে এটা হলো ওই ডেলিভারি ম্যানের কাছে পাওয়া যাবে। এই টাকাটা ডেলিভারি ম্যানের কাছে বকেয়া রয়েছে, এই টাকাটা ডেলিভারি ম্যান দেয় না এখন। এটা কি প্রতিদিন, এটা প্রতিদিন দেয় না ডেলিভারি ম্যান? হ্যাঁ প্রতিদিন দেয়। দেখা যাচ্ছে ওই মার্কেট থেকে শর্ট আসে বা ডেলিভারি ম্যান হয়তো একটু খরচ টরচ করে, এই কারণে ডেলিভারি খরচ শর্ট দেখায়। তারপর অনেক সময় আছে যে একটু বেশি পরিমাণ শর্টও আসে। একটু বেশি পরিমাণ শর্ট বলতে গেলে আমার মনে হয় ডেলিভারি ম্যান একটু বাটপারি করতেছে কিছু মধ্যে। আজকে বলছে যে আমি সবগুলা মেমোতে কোন দোকান থেকে কত টাকা পাইবেন দেখে নিয়ে আসবেন, আমি দেখি কীভাবে শর্ট হয়। আমি কালকে ডেলিভারি করছি, শর্ট তো বাদই দিলাম, আরও বেশি হয়েছে কিছু। তাহলে একটা শেষ, এটা হলো জাহাঙ্গীর। ওরা সাপ্লাইয়ের উপর রাখতে হবে ডেলিভারি ম্যানকে, ওরা প্রতিদিনের টাকা কিন্তু প্রতিদিন দিতে হবে। না টাকা প্রতিদিনটা প্রতিদিনই দেয়, তবে যে এখন আর ছাড়া যাবো না যে টাকা শর্ট আহে সেই আমি ই করব, ভেরিফাই করব। যদি দোকানদার যে মালগুলো ফেরত দেয় ওদের কি সাথে সাথে টাকা দিয়ে আসা লাগে না, পরে দিতে হয় না? ওই ওই টাকার মাল নেই ওরা? ওই টাকার মাল নেই, ওই মানে যেটা রিটার্ন, না রিটার্নের পরিবর্তনের সময় আছে দেখা যাচ্ছে একটা মাল রিটার্ন করলো, ওই মালের পরিবর্তে অন্য মাল নিলো, তারপর প্লাস মাইনাস করে দিল, এত হলো। আর অনেক সময় আছে দেখা যাচ্ছে সরাসরি রিটার্ন করে দেয়। যেমন আমার বাল্ব, যেমন আমি 1 ডজন বাল্ব অর্ডার করলাম, আমার দোকানে 4-5 পিস কাটা আছে, 4-5 পিস দিয়ে দিলাম, ওই টাকা মাইনাস করে দিলাম। অথবা চাইলে দেখা যাচ্ছে আমি 4 পিসের 4টা 5টা এক্সট্রা দিয়ে দিলাম, ওই 4-5টা দিয়ে দিলাম, ওইটার পরিবর্তে ওটা দিয়ে দিলাম, কোনো টাকার মাইনাস চেঞ্জ করতে হবে না, জাস্ট 12 পিসের দাম নিয়ে আসবে। এখানে 60 ওয়াটের মধ্যে হলো 40, 60, 25, এই তিনটা হলো একটা ধরতে হবে। যেমন এখানে 54 আর 12 দুইটা মিলে একটা ধরতে হবে। এখানে আমি একটা একটা করলে কিন্তু এখানে টোটাল হয়েছে 15টা, কিন্তু এখানে 14টা কিন্তু আছে, আসলে 14টা, এখানে এই দুটো একটা ধরলে পরে 14টা হবে। আমরা সেল করি। এই কাজগুলো আমি আগে করে রাখতে পারতাম, কিন্তু চাইলাম যে তুমি আসলে পরে তোমাদের কাজটা দেখে দিলাম, একসাথে কাজ হয়ে গেলো, তোমার বোঝা হয়ে গেলো, সময় নিয়ে কাজটা করলাম। এইসব কাজ নিয়ে বসলে তো খুব একটা বেশি সময় লাগবে না। আর লেখালেখি তো না, লেখালেখি করলে একটু সময় বেশি লাগবে। 60 ওয়াট 6 পিস। আজকে তো তোমার কোথাও যেতে হবে না। না, উইনার সুইচ 24, সকেট 24, ফিউজ 24, এর কি মিলিয়ে দিতেছ? 90 দিয়ে দিতেছ? ইন্টেলিজেন্স। ভালো ফাস্ট হয়েছে দেখি কাজ। বললে তোমার ফার্স্ট হয়ে যাবে। কন্টিনিউ অনেক কম আছে।
হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ জিএস ফ্যান ডিমার, ওইটা এমকে ডিমার। এই শোনেন, হ্যালো, না শুনেন আমার আছে ওই যে এমকে ডিমার যে দোকান অর্ডার করছিল, ওই ওই দোকানে কিন্তু ওই যে 4 গ্যাং সুইচ অর্ডার করছিল, ওই মালটা কিন্তু দেখে দিয়েন। হ্যাঁ ওইটা কিন্তু এসের দাম কম করছিল। কোনটা? 7 পিস, 7 পিস দিছো? আরে ভাই আপনি তো তো দিয়ে দিলাম 7 পিস। আমি তো ইয়ের মধ্যে আপনি তো নিজের হাতে লিখে গেছেন না 7 পিস। আমার এই যে আমার যে সামারি আমারটা আপনারটাই যে কি করছেন না করছেন ওটা পরে। আমার সামারিতে 7 পিস লিখছেন না, আমি তো ওই 7 পিস এন্ট্রি দিছি, আমি তো 10 পিস এন্ট্রি দিছি না। এই জন্য তো ডেলিভারি ম্যানের সামারি না দেওয়ার এবার সামারি দিয়ে দিছি অসুবিধার লেগে, যাতে কোন কোন মাল আছে গাড়িতে যাতে বুঝতে পারে সবাই। আমার তো মুখস্থ কোন কোন মাল স্টকে আছে না আছে, দেখা গেছে আমি জানি। ও হয়তো দেখা গেছে সামারি না নিল ভুল, কিন্তু গাফলতি করে যে যেরকম। আচ্ছা। অফিসের বিদ্যুৎ বিল কাজের কার্ড দিতে হয়, বাসা ভাড়া বিদ্যুৎ দিতে পারি। মালিক এটা কি টাকা বিকাশ করে পাঠিয়ে দিতে হয় না এখান থেকে খরচ দেখাতে দিতে হবে না। না, বাসা ভাড়া মালিককে কি এখানে নিতে আসে না বিকাশ করে? ওই যে কোম্পানির বাড়ি মালিক, হ্যাঁ, বাড়ি বাড়ি। না এখানে নিয়ে আসেন, বিকাশ থেকে নেব, বিকাশ তারা দিলে তার খরচ আছে না আবার একই। এখানে 5,200 টাকা দেয় আছে, বাসা 225 ভাড়া টাকা, বাসা ভাড়া কত? 5,225 টাকা। এই যে 5,225 টাকা। একটা ফ্ল্যাট না। না, তা ঠিক আছে। এই যে দেখো যে এখানে বিদ্যুৎ ইউজ হয়, পরবর্তী মিটার রিডিং 0, মানে পরিবর্তনের ক্ষেত্রে 0, বর্তমান মিটার রিডিং, পরবর্তী মিটার রিডিং। অথচ এখানে আমি গাড়ি চার্জ করতেছি, এখানে মিটারের সমস্যা নাকি লাইনের সমস্যা বুঝলাম না। জিরো কেন? কি জানি মোট বিল কত দরকার? 76 টাকা, 73 টাকা, এই সব 76 টাকা। তো 76 টাকা বিল। আর গত মাসে বেড়ে দিয়েছি, এই মাসে তো পুরো 1 মাস ধরে গাড়ি চার্জ দিতেছে, গাড়ি চার্জ যে ডেলিভারি গাড়ি, ভ্যান গাড়ি। ওনাদের কিছু টাকা আমার গাড়ি কোম্পানি গাড়ি এখানে রাখতে বলছে। গাড়ি কোথায় রাখে? এই যে জানলার পাশে। তো এমনি করে কারেন্টের লাইন চার্জ দেওয়া হয়, তাহলে বাদ না। না অনেক বড় করে দিয়ে দেয়। কেউ সাথে লুজ কানেকশন না থাকলে সমস্যা নেই। কেউ শুধু তাকে দেয়। কোথায় টার্গেট বললাম, টার্গেট আমাদের সিস্টেম করে দিন। গাড়িটা তো বাইরে থাকে। হ্যাঁ গাড়ি বাইরে থাকে। ব্যাটারি তো বাইরে থাকে। তো যে চার্জের যে বক্সটা লাগাতে হবে। না বক্সটা বাইরে থাকে। তুমি বলতে চাচ্ছো এই কথা, কি আছে ওই যে সিকিউরিটি গার্ড থেকে, একটা সিকিউরিটি গার্ড বাজার তো গাড়ি চার্জ দিলে বিলের বাড়ি বাসা ভাড়া সরি কমপক্ষে 600-700 টাকা দিলে 600 টাকা দিলে আরো বেশি ওই যে বেশি আর যদি ফ্যান চলে, অনেক সময় ফ্যান চলে। তারপরে যে লাইট চলে, এগুলো লাইট তো প্রায় সব সময় চলে। রাস্তা ব্যবহার করা না ওই গ্যাসের জন্য, গ্যাস আছে নাকি? লাইনের গ্যাস। এর একটা লাইনে গ্যাস আছে। আর লাইনের গ্যাসের জন্য 1,000 টাকা বেশি বাড়ানো।
তাই না, ঠিক আছে, লাইনে গ্যাস তো থাকে না তো। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেকদিন সকাল 10টা পর্যন্ত থাকে, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক সাড়ে 7টার আগে চলে যাবে, আর আসলে রাত 12টার সময়। কিন্তু এই যে আজকে ছুটির দিন, আজকে আবার আজকে গ্যাস আছে। আজকে 9:30 আছে, শুক্রবার 9:30। তুমি করবা রান্নার জন্য রাইস কুকার ব্যবহার করবা, না তা করতে দেবো না। হ্যাঁ, করতে দেবো, তাও কোম্পানি কিছু বলবো না। আমার এখানে থাকতে হচ্ছে আমার। এলপি গ্যাস ব্যবহার করলে তোমার নিজের ব্যক্তিগত খরচ হয়ে গেছে। তুমি এখানে থাকলে করতে পারবো, কারণ এখানে তো বিদ্যুৎ কোম্পানি তো, আর বিল আসলে আসে না, কেমন লাগে বিলই তো আসে না, ব্যাপার বুঝলাম না সিস্টেমটা কি আছে। পরে আমি ভাইয়া জানিয়েছিলাম, ভাইয়া বললো যে না, মিটার নাম্বার ঠিক আছে, ওইটাই তোমার মিটার। বললো পরে বললাম এরকম এরকম, পরে বললো তোমার সমস্যা, তুমি ওইটাই বিল দাও। বললাম ঠিক আছে, আমার কি সমস্যা। এরকম হয় দিয়ে তো মনে হয় যে একজনে মরতেছে আর একজনে বাঁচতেছে। আমার এই যে নানি বাড়িতে বিল দেই প্রতি মাসে 1500, 1600, 1200, 1400 এরকম করে বিল আসে। এত টাকা বিল আসে কেমনে বুঝি না। ফ্রিজ চলে, টিভি চলে, ফ্যান চলে, লাইট চলে, এই এত টাকা বিল আসে। আর হলো আরেকটা কারণে বেশি আসতে পারে, সেটা হলো আমার নানি বাড়িতে বাণিজ্যিক মিটার লাগানো আছে। এগুলো যে যখন আমি ফার্ম করছিলাম, আমার যে মনে পড়ছে যে ঈদের পরে মনে পড়ছে যে আমরা যে 2014-তে ফার্ম করেছিলাম, তখন তো দেখা যাচ্ছে মিটার চেঞ্জ করে দিয়েছিল এর মধ্যে লেখাই তো থাকে, কাগজের মধ্যে বাণিজ্যিক করে লেখা থাকবে, বাণিজ্যিক লেখা। এই যেটা লেখা থাকবে বাণিজ্যিক লেখা আছে। না, বাণিজ্যিক না, ইলেকট্রিক। তাহলে হয়তো আবাসিক করা, আবাসিক। ওরা হয়তো বা জানে না আবাসিক করা, বাণিজ্যিক হলে বাণিজ্যিক লেখা থাকবে। পিসি আইটেম সেলস শেষ। সেলস করা বা আবার সেলস ডিজাইন করা লাগে না। না, সেলস রিটার্ন তো এখন, যখন ডেলিভারি ম্যান ডেলিভারিতে শেষ করে আসবো তখন sales। এই যে গতকালে সেলস ডিজাইন আছে না? না, ওগুলো শেষ করছি না গতকাল। প্রতিদিনই কি সেলস ডিজাইন থাকে কম বেশি? সেলস রিটার্ন আসবে, 100% ডেলিভারি কখনো আসবে না। আমি খালি একদিন রাজুর মাল ডেলিভারি করছিলাম 100%, পৃথিবী থেকে জাফরগঞ্জ। ওই একদিনই 100% ডেলিভারি হয়েছিল। তারপর দিনকে আমার দেখা যাচ্ছে 150 টাকা জরিমানা দেওয়া লাগছে। এটা রাজুর লাগে না কার লাগে বুঝলাম না, মনে হয় রাজুর সময়, ও রাজুর তো সময় নতুন আছে তো, দেখা যাচ্ছে ও পরে করলো, আমার এক জায়গায় ও মানে দেখলো, খেয়াল করলো যে এক জায়গায় উল্লেখ ছিল না, আর কি করে দোকানদার তো টাকা দেবো, আর আমি তো 1-200 টাকা লেগে আবার পরে টাকা ভরে দিয়ে দিছি। এই যে তুমি যে মাঝে মাঝে ডেলিভারি দিতে চাও, সেক্ষেত্রে তো ওই গাড়িতেই যাও না আলাদা গাড়িতে? ওই গাড়িতে। কোনো হিসাব যদি 2-1 দিন মার্কেটে না যায়, তাহলে কোম্পানি যা হয়ে যায়। রাজু ডেলিভারিতে গেছে, রাজু একদিন যেহেতু দেখা যাচ্ছে যে ওই গাড়ি নিয়ে পরে গিয়ে গেছিল, মানে এই যে গাড়ি ওই যে আসলো, ওই দিন আসলো তারা ও একজনের জন্য মুকুল আসলো না, ওই মুকুল স্যালারি একটু ঝামেলা করে আসছিল না। ওরা বাড়ি থেকে একটা রিক্সাওয়ালা ঠিক করেছিলাম, ওরা দেখা গেছে ওই ইয়া মানে পরে যেতে চাইছিল মনে হয়, পরে দুইজনে নেমে গেছে আর কি গাড়ি থেকে। পরে ভ্যান ওই হাতের দিকে যাওয়া শুরু করেছিল, পুকুরের দিকে। পরে রাজু তো কাদায় পড়ছে, আর ওই লোক করছে কি 9 পেছন দিকে ভ্যান টাইনে ধরছে, তাহলে পরে দেখা গেছে ইয়ে করতে হবে, পুকুরে যেতে হবে। মালামাল সহ
তখন তো এটা জরিমানা কার দেওয়া লাগছে চালাইছিল কারা? রাজু চালাইছিল। না, রাজু চালাইবো কেন? ওই যে রিক্সা ইয়ে লাগছে। এই ক্ষেত্রে তো ওই যে অন্য ডেলিভারি ম্যান না আসলে এবার অন্য গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে ওরে ভাড়া দেওয়া লাগে বেশি। যাই দাম দেওয়া লাগে। না, অন্য গাড়ি নেই, এই গাড়ি নিয়েই যায়, কিন্তু ওরা ভাড়া বেশি না। ডেলিভারি তো বেতন হিসেবে করে, আর তো এসে একদিন আমরা এত টাকা করে না হলে জমা না। এটা তো তোমার এখান থেকে খরচ করে নিতে হবে তো সেক্ষেত্রে যদি তোমার কোম্পানি ঝামেলা করে না না, কোম্পানি মানতো আর কি করে। আর এটা কি কোম্পানিকে জানাইতে হবে জানিয়ে, হ্যাঁ জানিয়ে করবে। এত টাকা চাইতেছে রিক্সাটা এত টাকা দিতে হবে এটা কি এই কথাগুলো কি এরিয়া ম্যানেজারের সাথে হয় সব কিছু নাকি কি এমনি সব। এমডি তাহলে কোনো ছোট পর্যায়ের এমডি তা নাহলে এত এত মানে মানে ছোট পর্যায়ে এসে এই বিষয়ে এসে এই করবো কোম্পানি বিভিন্ন ধরনের খরচ দিতে আমার ম্যানেজার রাখছে হিসেবে, আমি তো এগুলো দেখভাল করবো। হ্যাঁ 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 মানে বুঝছি মানে কোটি যাত্রা আর কি আর একটু আমি ছোট থেকে বড় হয়েছে তো। হ্যাঁ, এত টাকা পয়সা বিষয়ে সারে নাই তো এই জন্য হিসাব নিকাশ এত বুঝে পারে বাড়ি গাড়ি কইরে দেখা গেছে টাকা পয়সা সব ইয়ে গেছে, কমে গেছে, মাল টাল বেশি করা পারে না। এই কথা আমি এক সময় আমার মানি ব্যাগে কয় টাকা থাকে আমি বালসানি হিসাব করে রাখি নিজের কথাই কইরে দিলাম মানে এই যে আমি মানি ব্যাগে সবসময় টাকা গুনে রাখি না এই যে আমি মোবাইলে আমিও তো রাখি না, আর মানে হারিয়ে গেলে যে কেউ কইবো যে কয় কয় টাকা টাকা আছে আসছিল, আমি তাও তো আমি বলতে বলে পারবো পারবো না। না সবসময় খালি বলে জাস্ট রাখবো। যে প্রথম সপ্তাহে হোটেলে খাইতে গেছি, যে এখানে যে হোটেল মিষ্টির দোকানে বসছি আমি। যে আমার এখান থেকে একটা প্রোডাক্ট আনছিলাম ডেলিভারি সম্পর্কে আমার তো ভাই লাগে পারে। পরে যাই হোক, ওই দিন রাজু আসলো সাথে। পরে বিলটা আমি আগে দিয়ে দিছি, ওই শরীরের খাওয়া শেষ। পরে বলছি মায়ের একটা দিয়ে বলছি টাকাটা দিয়ে আয়। ও টাকা দিয়ে মানি ব্যাগ আমার হাতে না দিয়ে করছে কি আমার বলেও নাই, এই পাশে রেখে গেছে। পরে আহ, আমার আবার স্মরণ নাই, মানে ওর সাথে আবার ওখানে বসে গেছিলাম, গল্প করছি রাজুর সাথে 10-15 মিনিট। তারপরে ওইটা আসছে, খেয়াল নেই আমি। পরে অফিসে এসে গোডাউনে আমি করতেছি, মাল টাল গুছাইতেছি। পরে মনে হয়েছে না, মনে হয় নাই, তখন বাজে 1:30টার উপরে মনে হয়। তো ওই সময় হলো ইয়ে ফোন দিছে, ওই আমার যে মানে ব্যাগই ছিল আইডি, ওই যে কলেজ কার্ড আবার ফোন নম্বর ছিল আমার। ভাগ্য ভালো তো ওই নম্বরটা খোলা আছে। আমি ওই নম্বরটা এই যে ইয়ের কারণে অনেকদিন বন্ধ করে রাখছিলাম। এই যে সিম দিয়েছে তো কোম্পানি থেকে, নতুন সিম দেখা যাচ্ছে কোম্পানির সিম চালু রাখার লাগে ওই সিম খুলে রেখে দিয়েছি। পরে ওই দিন হলো ওই মোবাইলটা, ওই বটম মোবাইলটা অনেক সময় চার্জের লেগে বন্ধ হয়ে গেছে। বেশি একটা চার্জ দেওয়া হয় না, এখনই বন্ধ আছে নম্বর। না, এখন ওই নম্বর বন্ধ মনে যে সিম এটাই ঢুকানো আছে, ওইটার মধ্যে আরো দুটো নম্বর আছে, ওই দুটো বন্ধ আছে। তো ও না, ওই নম্বরটাই বন্ধ আছে, ওইটার মধ্যে ইয়ের মধ্যে কাটি কাটি যে নম্বর দেওয়া আছে ওইটা দেওয়া আছে 07666299149, ওই নম্বরটা দেওয়া আছে, ওই নম্বরটা বন্ধ আছে। এখন যদি আমার দেখা যাচ্ছে মানে একটা রেখে যেতাম তাহলে ফোন দিয়ে আমার পাইতো না। তো যাই হোক, আমার আবার মানে ছবি রেখে দিই যে প্রয়োজনে কখনো লাগতে পারে, যেমন আমি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারা গেলাম কোথাও, আমার এমন অবস্থা হয়েছে যে কেউ চিনতে আছে, সেই ক্ষেত্রে আমার অন্তত ছবি দেখে তো বুঝতে পারবো যে এই লোকটা এই যায়, এই জন্য রেখে দিয়েছি। আর অনেক সময় অনেক কিছু লাগতেই পারে, যেমন আমি পার্স রেখে আসছি, কেউ ভালো কেউ হলে পরে দিতেও পারে, এটা হতে পারে টাকা রাখছে, কিন্তু যে ইম্পর্টেন্ট পার্টগুলো সেগুলো তো রিটার্ন পেতে পারে, এই জন্য করে রাখছে। পরে বলতেছে যে ভাই আপনি কি কিছু হারাইছেন না? আমি পরে বলতেছি না, কি হারাবো, আমার তো মনে পড়তেছে না কিছু হারাইছি। পরে বললাম কি পাইছেন? পরে বলতেছে দেখেন, মনে করে দেখেন। আমি বললাম না, আমার তো স্মরণ হইতেছে না, মনে করতেছে না। পরে বললো যে মানি ব্যাগ। পরে আমি কি মানি ব্যাগ তো হারানোর কথা না। পরে আমি ই করলাম, হাত দিয়েছি, পকেটে নাই। পরে আমি ই করলাম যে তাহলে আমার ওই ব্যাগে রাখতে পারি, ওইখানে খুঁজে দেখলাম ব্যাগে নাই। তাহলে চিন্তা করলাম আমি এখানেও রাখি ড্রয়ারে, এখানে আসলে দেখে গেলাম। তখন বুঝলাম যে আর ই করলাম যে তাছাড়া মানি ব্যাগ যদি নাই রেখে এটা ফোন নাম্বার পাইলেও কই আমার ফোন দিতে বিষয় না। তখন আমি তাড়াতাড়ি গেলাম ওইখানে। পরে মানে ওই সময় মনে পড়লো যে আমি যদি রেখে আসি একমাত্র ওই দোকানে রেখে আসতে পারি। আর আমার বলছিল যে কলেজ কার্ড পাইছি, আমার ওই হলো কলেজ কার্ড তো আমার মানি ব্যাগেই থাকে।
গেলাম দেখি যে মানি ব্যাগ রেখে দিছে, ওটা তো দোকানদারের হাতে পড়ছে ওই জন্য রেখে দিছে। এখন দেখেছে যে ওইটা যদি কাস্টমারের হাতে পড়লে তো কি করতে না। আর সেরকম প্রকৃতির হলে তাহলে হয়তো আর সেরকম প্রকৃতির হলে দোকানে রেখে দেবো যে ভাই এটা পাওয়া গেছে আপনি দিয়ে দিন। আর দোকানদাররা সাধারণতই করে না, যেমন আমাদের যে মামার দোকানে অনেক সময় অনেক অনেক কিছু রেখে দেয়, আমরা সুন্দর করে রেখে দিয়ে দিই, আসার পর দিয়ে দিই। রাজ হোটেলে আমি একটা এই খামটা রাখছিলাম, কাগজপত্র খামটা চলে এসেছি, পরে যে ওইগুলো একটা খাম রেখে গেছিলাম, পরে দিয়ে দিলাম। আপাতত কাজ শেষ, ডেলিভারি ম্যান আসা করবে। ডেলিভারি ম্যান তো আসবো সেই সন্ধ্যায়। হ্যাঁ, যখন ডেলিভারি শেষ হয় তখন আসবে। ডেলিভারি ম্যানের কি ডেলিভারি ম্যান না, ডেলিভারি ম্যান দেখেছে মনে হয় 4টা-5টার দিকে আসবে, কারণ এখন যদি 60 ঘর থাকে 60 ঘরতে ওটা করে আইসা মার্কেট থেকে, আর মাল তো খুব বেশি যায় নাই, দুইজনের মিলে হলো 13,000 টাকা মাল গেছে। ডেলিভারি ম্যান সাথে কি এসে হবে নাকি মাল করার সময়? তাহলে স্যার অর্ডার কাটবো কখন? এছাড়া কি নেয় না স্যাম্পল নেয় না, মানে হ্যাঁ, মালের স্যাম্পল নিয়ে যায়, স্যাম্পল দিয়ে দিই। স্যাম্পল গুলো আবার এনে ফেরত দেয়? স্যাম্পল যখন চাকরি বাদ দেবে তখন ফেরত দিয়ে দেবো না। যখন চাকরি বাদ দেবো তখন নতুন প্রোডাক্ট আনলে শেষে সেক্ষেত্রে একই স্যাম্পল দিয়ে প্রতিদিন নিয়ে যায় না? আর সব প্রোডাক্টস অত দরকার হয় না, কিছু মাল স্যাম্পল হিসেবে দিয়ে দিলে হয়। ওই ছেলেটারে 18টা আইটেম স্যাম্পল দিছে, রেখে গেছে ও প্রতিদিন রেখে যায়, এখানে রেখে যায়, যাওয়ার সময় নিয়ে যায়। ওর আর চাকরি নেই, ওর কি করবো। এরিয়া ম্যানেজারের কাজটা এরিয়া ম্যানেজার, এরিয়া ম্যানেজার কাজ হলো এরিয়া ম্যানেজ করা, তারপরে কোন কোন জায়গায় মার্কেট আছে এইসব খোঁজ খবর নেওয়া। সেও অর্ডার কাটে, তার ফাঁকে ফাঁকে যখন দরকার হয়, যেমন একটা নতুন পয়েন্ট করতেছে বা নতুন কোনো মার্কেট খোঁজা দরকার, বা এসআর মার্কেট নতুন এসআর লাগবে, সেই নতুন একটা এসআর খুঁজলো, বা এসআর আনছে, এখন এসআর এর জন্য মার্কেট দরকার, সেই ক্ষেত্রে একটা মার্কেট ব্যবস্থা করে দেয়। ও 25,000 টাকা স্যালারি পায়, পার ডে 200 টাকা পায়, পুরা পায়। তুমি বন্ধু যে পোস্টে আছো আস্তে আস্তে কমিশন হলে পায়, আস্তে আস্তে কাজ করতে পারে না এখানে স্যালারি পারবো, দেখা গেছে ভালো, এখানে ভালো সেল হলে, মানে আমি যদি এসআরটা ভালো সেল করে পাই তাহলে দেখা গেছে আমার নতুন 15 বছর, কিন্তু ততদিন মোটামুটি মানে ডেলিভারি ভালো মতো ডেলিভারি দেয়, এছাড়া ভালো অর্ডার কাটে, আর স্টকে অ্যাভেলেবল মাল থাকে সব রকমের, তাইলে পরে দেখা যাচ্ছে ওইরকম সেল করা যায়। আমি যে ওই দিন এর সাথে কথা বলছি, ফরিদপুরের ম্যানেজারের সাথে, সেও বললো এই অবস্থা, স্টকে মাল নাই নাই, ডেলিভারি কম হয়। মালগুলো কি কোম্পানি প্রোডাকশন করতে পারতেছে না নাকি? না, কিছু কিছু মাল আছে যেগুলো দেখা যাচ্ছে যে এলইডি সার্কিট ব্রেকার, তারপর মিটার বোর্ড, এগুলো ইম্পোর্ট করা পারতেছে, মিটার বোর্ডের পাউডার আনতে হবে, আর এলইডি যেগুলো আছে এলইডি আর হলো যে সার্কিট, তারপরে হলো সার্কিট ব্রেকার, এগুলো হলো ডাইরেক্ট ইম্পোর্ট করে, নামটা সিলটিং করে সেটিংগুলো করে নিয়ে তাহলে সেল করে। বুঝতে পারছি, বিদেশ থেকে আসে ওই জাস্ট কোম্পানি নিজেদের নাম বসায়। এইটা তো অনেক কোম্পানি করতেছে। আমি চিন্তা করতেছি নিজে মার্কেটিং করবো প্রোডাক্টস, আমি এর মধ্যে ঢোকা পারি মার্কেটিং সেক্টরে, এই করে ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছোটোখাটো একটা কইরা বা কিছু একটা কইরা
এরকম মার্কেটিং জবের দিকে ঢুকতে চাইতেছে জব না, নিজেই বড় একটা ব্যবসা না বড় ছোট থেকে করবো, সমস্যা কি? সেক্ষেত্রে কাদের মাল তুমি ই করবা মার্কেটিং করবা নবগঞ্জে যে মাল আছে না, আমরা যদি আমরা ইলেকট্রিক্যাল মালে করি, চিন্তা করি, সেক্ষেত্রে নবগঞ্জের যে মালগুলা, এই যে এই কোম্পানির উইনার সুইচ, সেম মাল নবগঞ্জের মাল। আমার তো মনে হয় যে ওই মালই ওরা খালি সেল দিয়ে নিয়ে ওই সুইচগুলো এরা বেচতেছে হলো কত টাকা টাকা এরা বেচতেছে 182 টাকা। আর ওখান থেকে ওরা পাইকারি বেচে হলো 80 টাকা। তাহলে দেখো কোম্পানি থেকে এখান থেকে আমরা নিজের উপরে শুধু নিশ্চয় আরো বেশি লাভ হয়। আর ওইখান থেকে যদি আমরা তারপরে পার করবো নেক্সট টাকা, ওই নবগঞ্জে ওরা মাল কি ওখানে তৈরি করে না আর এই দোকানদারা যে মালগুলো বেচে, যেমন সেই যদি সেই দোকানটা যদি 12 টাকা করে কিনে বা 15 টাকা করে কিনে থাকে, ওই দোকানদার এই সিস্টেম 30 টাকা করে। তুমি বিশেষ না হয় ভেরিফাই করে দেখো। না না ওরা, আমি তো এটার আগে জানতাম না, এইখানে জয়েন করার পরে জানলাম যে ইলেকট্রিকের মালে এত পরিমাণ লাভ। ইলেকট্রিক শোনা আমি তোমার তসলিম সালায় না সালায় তো মানে কি কম হয় ওই যে শালা কথাটা ওর কাছ থেকে শিখছি তসলিমের কাছ থেকে যারা সাথে শালা এখন এই যে দেখো তোমার একটা জিনিস দেখাই, যেমন আমার এখানে কত টাকা প্রফিট হয়েছে আমার এই আমার এই স্টকে, এই স্টোরে আর কি। যেমন 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যা সেল করছি সেইখান থেকে, কারণ আমার কোম্পানি যে রেটে মাল দেয় ওইখান থেকে দেখা যাচ্ছে আমার এখানে আবার কিছু রেট ধরা আছে, 2 টাকা 3 টাকা এরকম করে ধরা আছে। তো সেই অনুযায়ী হলো সেল করে দেখা যাচ্ছে এই মাসে আমার 21,361 টাকা গ্রস প্রফিট হয়েছে, আর খরচটা হলো তো 15,302 টাকা হলো নেট প্রফিট হয়েছে। গত মাসে হলো 24,000 হয়েছিল গ্রস তাহলে তো প্রফিট। কোম্পানির লস কেমনি তোমাদের বেতন আছে না আরে ভাই তুমি বেতনের চিন্তা করতেছো, বেতন কি এই এটা দিয়ে দেয় নাকি? আমার কথা শোনো, এইখানে যে প্রফিট হইতেছে, হ্যাঁ আমার এখন যদি এটা কোম্পানির যেটা কর্পোরেট অফিস, কোম্পানি যে ডিলারের মাল দেয়, সেই ডিলারও এই যে আমার যে এখানে মাল দিছে দেখেন যে 10% আরো ছাড়ে দেয় ডিলারের, তাহলে বুঝো কোম্পানি কি লাভ ছাড়া দিতেছে। কোম্পানি কি এই লাভ দিয়ে কি হচ্ছে ঘুরে তোদের মতো তিন ডাবল লাভ আর কি কোম্পানি তো এই লাভে ব্যবসা করতেছে, কোম্পানি তার নিজের লাভ নিয়ে আলাদা একটা রেট দেওয়া আছে। যেরকম কোম্পানি আমার 20% লাভে বিক্রি করতে হবে, তার লাভ 20% লাভ করলে দেখা যাচ্ছে আমি এখান থেকে 2 লাখ টাকা বেঁচে যেতে পারি মাসে, কোম্পানি 40,000 টাকা ইনকাম হতে। যেমন আমার গত মাস থেকে মাসে না হলেও 4 লাখ টাকা সেল হয়েছে 2 মাসে, তাহলে 80,000 টাকা ইনকাম হয়েছে 2 মাসে এখানে। আর তার উপরেও আমার এখানে 24,000 টাকা যা অফিস খরচ হয়েও বেশি, দেখা যাচ্ছে এখান থেকে 2 একজনের স্যালারি দেওয়া হয় এরকম। এখন তাইলে আমি তোমার চিন্তাধারা হয়ে গেছে নবম মাস থেকে নিজে মাল কিনে এনে নিজের স্টকে রাখে নিজে মাল এটা বড় চ্যালেঞ্জিং হয়ে যাবে আমি আর রাজু দুজনে মিলে এই করছি, প্ল্যান করছি। কোনো অসুবিধা আর দেখি আমরা বড় কিছু করতে পারি কিনা, যদি সম্ভব হয় তাহলে নেক্সট টাইম খবর পাইবা আর কি। হতে পারে তোমাকেও সাথে রাখলাম, পার্টনার হিসেবে রাখতে পারো সেটাই। খালি মাস্টার ডিগ্রি চাকরির ক্ষেত্রে মাস্টার আবার এই যে ট্রায়াল ব্যালেন্সে দেখো যে এই মাসের ই কত, যেমন আমার ওপেনিং স্টক মানে ওই মাস থেকে এই মাসে 1 তারিখে ওপেনিং স্টক ছিল 2,60,000 টাকা, এটা মাল ছিল স্টকে। এরপর এখানে ওই ড্যামেজ সহ ছিল আর কি। সেলস হয়েছে এই মাসে হলো 3,25,000 টাকা এই পর্যন্ত, আর সেখান থেকে সেলস রিটার্ন হয়েছে হলো 92,000 টাকা। তাহলে সেলস যদি হয়ে থাকে 3,25,565 টাকা, আর সেলস রিটার্ন যদি হয়ে থাকে 92,129 টাকা, তাহলে অ্যাকচুয়াল সেলস হচ্ছে 2,33,000 টাকা। এটা স্টকের মাল, এত মাল শর্ট, মাল কম, তারপর যেগুলো মাল প্রোডাক্টস বেশি চলে যেমন এলইডি আইটেম অনেক চলে, এমনকি এগুলোর লাভও বেশি, তাহলে এগুলো নেই। তারপরে এগুলো দেখা যাচ্ছে দাম বেশি, এই জন্য দেখা যাচ্ছে অল্প কিছু অর্ডার কাটবে,
অর্ডার এগিয়ে আসে, সেলস এগিয়ে আসে। তাহলে দেখো এই কয় টাকা দিয়ে আমি এত টাকা সেল করাইছি, এইখান থেকেও যদি কোম্পানির যদি 20% লাভ থেকে থাকে, তাহলে কোম্পানি 46,687 টাকা মিনিমাম তো 20% লাভ করছে কোম্পানি। আমি তো দেখতেছি যে 80 টাকার মাল কিনে যদি 182 টাকার কোম্পানি যদি বেঁচে থাকে, কোম্পানি কি ওই মাল তার যদি খরচ উৎপাদন করতে যদি 80 টাকার যদি কম করে থাকে, তো কোম্পানির কি তার চেয়ে বেশি করছে না? এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যালো, কে বলছেন? ও হ্যাঁ, হোল্ডার আপনার দৌলতপুর মার্কেটটা তো আজকে না, দৌলতপুর মার্কেটটা হলো আহ, মঙ্গলবার। আপনাকে বুধবার দিন এসআর যাব, ডেলিভারি ম্যান যাব। আপনি বুধবার দিন ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকা নিয়ে নিন। ওইটা হলো ওই টাকাটা ডেলিভারি ম্যান দেবে, ওই টাকাটা আমরা দেবো না। কারণ হলো ওই টাকাটা হলো ডেলিভারি ম্যান নিছে, ওইটা বলে দিছি ওনারে, বলছি যে ওইটা যেহেতু ওই টাকার আমি নেই নাই, ওই টাকাটা আপনার দিতে হবে। ওই দিন আপনি ডেলিভারি ম্যান ধরেন, দিয়ে দেবো। ডেলিভারি ম্যান আপনার ওখানে ডেলিভারি করতে যাব না, তখন আপনি ডেলিভারি ম্যান বলবেন বাদে। না, আপনার ওইটা অর্ডার থাকতে হইব না। আপনার অর্ডার তো মঙ্গলবার দিন এসার যাব, বোঝেন নাই? মঙ্গলবার দিন আপনি অর্ডার দিয়ে দেন। আর ওই যে আপনি যেই মালটা চাইছিলেন আর কি, রিস হোল্ডার পিতল না সিলভার, আমি বুঝছি আপনার বিষয়টা। আপনি আপনি আমার কথাটা ভালো করে শুনেন। আপনি মঙ্গলবার দিন অর্ডার দিবেন, মঙ্গলবার দিন অর্ডার দিলে নিশ্চয় বুধবার দিন ডেলিভারি ম্যান ডেলিভারি করতে যাইব। ডেলিভারি ম্যান যখন ডেলিভারি করতে যাইব, তখন আপনি ওই যে হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি ম্যানের কাছ থেকে ওই যে রিস হোল্ডার পিতলটা বা সিলভার যেটা অর্ডার করছিলেন আর কি, ওই মালটা তো তখন স্টকে ছিল না। এখন আপনি ওই মালটা রাইখে দিবেন, বলবেন যে টাকাটা ওই যে তখন ওই দিন বলবেন যে গত সপ্তাহে ওইটা টাকা দিয়েছিলাম, ওই টাকাটা কম দিবেন। বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ডেলিভারি ম্যান শিখে গেছে। হ্যাঁ, ডেলিভারি ম্যান বলছে যে হ্যাঁ আমি গেলে পরে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি ম্যান বলছে। আচ্ছা ঠিক আছে। অটো রেকর্ড রাখছো নাকি? কি? অটো রেকর্ড অটোমেটিক আমি সবসময় অনেক আগে থেকে ইউজ করি অটোটা। আমি ইউজ করি, কিন্তু ওই যে এই ফোনে ইউজ করা যায় না। বাটন ফোনে, আমি অ্যান্ড্রয়েড যখন কিনছি তখন থেকে ইউজ করি। বাটন ফোনে বেশি ফোন আসে, মানে অ্যান্ড্রয়েড ফোনে তো আরে তো ফোন টোন আসা দেওয়া ওই ঝামেলা, সিম ওইটাই নিবা, সমস্যা নেই। আর ঝামেলা নেই। চার্জ বেশি করে কোনো তারপরে ঠিক আছে, এখন ফোনে আর ওরকমও তো মানে প্রয়োজন হয় না, এই আর কি। তারপরে দেখেছে যে ফোনের ইম্পর্টেন্ট কিছু থাকে, যেরকম ওই যে ওই দিন আমি সালমানের বিষয়ে কথা বললাম, ও চলে গেল। পরে ওই যে মানে ওই যে ওর কাছে তো 25 টাকা পাওয়া যাবে, পরে বললাম স্যার আর আমি আটকে রাখছি, যদি আপনি যাইতে চান তাহলে ওটা আপনার রেসপন্সিবিলিটি ছাড়বে, আমার কোনো দায় নেই। নেক্সট টাইম কিন্তু আমার স্যালারি নিয়ে আর কোনো কথা বলতে পারবেন না। ওর কাছে ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। এভিডেন্স যদি চাই এভিডেন্স পেশ করতে পারো। পরে যদি না করে যে বলি নেই, তোমার মালিক অবশ্য না করবো না, ওই ম্যানেজার না করছে দেখো। আর ম্যানেজার না করলে তো আবার দেখা যায় ম্যানেজারের স্যালারি যায়, এই জন্য হয়তো ম্যানেজার না করছে। কিন্তু কোম্পানির যার কোম্পানির লাভ থাকে, দেখা যায় একজন ডেলিভারি একজন চলে গেলো, তারা স্যালারি দিল না, লাভ থেকে গেলো। তারপরে হলো প্রিভিয়াস ইনকাম। গত মাসে হলো যে এক্সপেন্সটা তো বেশি হয়েছিল গত মাসে, কারণ অনেক কিছু কিনতে হয়েছে গত মাসে ফার্স্ট। তো সেক্ষেত্রে ওই এটি বাদ দিয়ে এটা হলো নিট ইনকাম হয়েছে 9,526 টাকা। আর এরপরে হলো অর্টেক কোম্পানির এই পর্যন্ত টোটাল হলো 6,47,417 টাকার মাল কোম্পানি থেকে কিনছি। আর গত মাসে যা পেমেন্ট করা হয়েছে এটা হলো পেমেন্ট দেখানো হয়নি, এটা একসাথে এই 31 তারিখে দেখে দেবো, কারণ আমি এই হিসেবটা ক্লোজ করি নাই গত মাসে। আমার ওইভাবে বলে না, এই জন্য আমার হিসেবটা ক্লোজ করা হয়নি। যাই হোক, আর এখানে যদি হিসাব ক্লোজ করার দরকার হয়, হিসাব ক্লোজটা হলো ওই কোম্পানির ম্যানেজার এখানে এসে যদি করে,
হেড অফিসের ম্যানেজার, তাহলে বেশি ভালো হবে। কারণ সে এখানে বই যায়, তারপরে একবার ওইখান থেকে ক্লোজ করে দিল, তারপরে ওইখানে গিয়ে তার হিসাব ক্লোজ করলো। আর এখান থেকে দেখা যাচ্ছে আমার হিসাব আমি কিভাবে ক্লোজ করলাম না করলাম, কারণ এখানে স্যালারি ট্যালারি বা বিভিন্ন কিছু নিয়ে ঝামেলা থাকে, এই জন্য হলো সমস্যা। এই জন্য হলো দেখা গেছে ওইখানকার পারমিশন ছাড়া আমি এখানে ক্লোজ করতে পারবো না। তারপর কোম্পানির মালিক ২,০০০ টাকা তোমার আবার কাজের ধরনটা একটু ভিন্ন, কিন্তু কাজ তো এরকমই আমার এরকম করতে হইছে মাসে। তারপরে যে সোহেল ডেলিভারি ম্যানের কাছে কোনো টাকা পাওয়া যাবে না, ডেলিভারি মুকুলের কাছে 15,000 21 টাকা পাওয়া যাবে, 22 টাকা। ২,০০০ টাকা আগে বাকি ছিল, আর ২৪০০ টাকা এত টাকা কি করে? ২৪০০ টাকা বাকি ছিল, আর হলো যে আজকে 13,000 টাকা মাল নিয়ে গেছে, এই হলো 15,000 টাকা। আর হলো অফিস টিম, এখানে হলো 321 টাকা, এটা হলো আমার কাছে পাওয়া যাবে। আমি অফিস থেকে কিছু মাল নিয়েছিলাম, সে টাকা বকেয়া আছে, টাকা দেখেছে আমি এখন দিতেছি না, নগদ স্যালারি থেকে দিয়ে দিন, সমস্যা। এরপরে হলো ক্যাশ ইন হ্যান্ড স্টক, মানে যে ড্রয়ার আছে হলো 11,165 টাকা, আর বেশি আছে, আমি একটু কিছু বেশি রেখে দিই সবসময়, যাতে ঝামেলা না হয়। আর ডাচ বাংলা ব্যাংকের লেনদেন হলো 25,100 টাকা। এখানে হলো ডাচ বাংলা ব্যাংকে যদিও লেনদেন করা হয় না 1 টাকাও, এটা হলো এখানে হলো 23,200 টাকা হলো কোম্পানির মালিকের হাতে নিজে ডাইরেক্টলি দেওয়া হয়েছিল, যেটা দেওয়া হয় নাই, উনি সিগনেচার খাতায় করে দিয়ে গেছে, আমি ওইটা আলাদাভাবে দেখাইছি, ডাচ বাংলায় দেখাইছি। আর হলো এই ডাচ বাংলায় যেগুলো লেনদেন আছে বাকি, ওগুলো হলো দেখা যাচ্ছে যে ডেলিভারি ম্যান না, যেমন এসআর মার্কেট থেকে টাকা উঠাইছে, বা হয়তো কোনো কারণে টাকা নিয়ে নিছে এই করে সিস্টেম করে, অথবা মাল নিয়ে আসছে, মালের টাকা যখন ডেলিভারি দিতে গেছে টাকা অফিস কি তুমি কি নিউ ওপেন করছো? কাগজ আমি নিউ, তার মানে এখানে এইটা ফার্স্ট টাইম এখানে আমার খুব কষ্ট হয়েছে, কারণ এই অফিস সব আমার পরিষ্কার করে নিয়ে লাগছে। অফিসটা তোমার গোছানো লাগছে, ওই সময় কি এখানে এরিয়া ম্যানেজার কেউ ছিল না? এরিয়া ম্যানেজারের সাথে হেল্প করছে না, এরিয়া ম্যানেজার কেউ ছিল না? না, ছিল তো এরিয়া ম্যানেজার। অর্টেক কোম্পানি এখানে কোনো কাজ চলে না? না, এটা কার্যক্রম কোথায় হয়েছে? মানে বাধা দেওয়া হয়েছে না, ওই যে সাভার তো হেড অফিস, আর মানিকগঞ্জ তো ডিলার আছে, মানিকগঞ্জের ডিলারই তো আমার হেড অফিসে। উনি হলো ওনার সাথে ভালো সম্পর্ক, ওই মামার দোকানে লাগে ব্যবসা জন্য। এই এরিয়া ডিলার আছে না? এই এরিয়া তো কেউ না, এখানে ডিলার থাকলে তো পয়েন্ট করতেও দিত না, কারণ সে বেচবো না আমরা বেচবো। আর যদি ডিলারশিপ যদি কেউ নিতে চায়, ডিলার এখানে এখন দেব না, আমি তো এখানে অফিস করা লাগছে। আর ডিলারশিপে এইখানে এই কোম্পানিতে এই জায়গায় এই পর্যন্ত 20 থেকে 25টা ডিলার সেল আছে। 20 থেকে 25টা ডিলার সেল আছে, কারণ এটা ওই দেখা যাচ্ছে যে কোম্পানির সাথে ভালো মনে হয়, কোম্পানির যে যে এইগুলো ড্যামেজ মালগুলো থাকে, ওই মালগুলো বেশি নিতে চায় না, এই জন্য এখন তো কোম্পানি ঠিকই নেওয়া লাগতেছে। এইখান থেকে এটা তো নিজের কর্পোরেট অফিস, তারপরে তো এক্সট্রা লাভ হইতেছে, যে লাভটা ডিলারের হইতো, এই লাভটা তো কোম্পানি নিজের হইতেছে। তারপরে দেখা যাচ্ছে খালি হলো এক্সট্রা খরচের মধ্যে হলো বলতে গেলে ডেলিভারি ম্যান, কারণ ওইখানেও দেখা যাচ্ছে যে আর হলো ম্যানেজারেরটা বলা যায়, কারণ এসআর তো যদি থাকে রাখে ডিলার, আর বড় ডিলার কোনো ম্যানেজারও দিয়ে থাকে কোম্পানি, ওইটা ওইটা ডেলিভারি ডিলারে করে না, গ্রহণ করে না। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এক্সট্রা শুধুমাত্র ডেলিভারি ম্যান, কারণ ডেলিভারি ম্যানের বেতনটা দেওয়া লাগে, ডিলারে দিতে হয়, আর বাদ বাকি সব খরচ ওই গ্রহণ করে কোম্পানি, এসআর বেতন কোম্পানি দেয়। তাহলে তোমার রুম এসে আমি সিসি ক্যামেরা অন করে থাকতে পারো না, অন করে করি। তো দেখো এই হলো এই জন্য দেখা যাচ্ছে আজকে ওরকম বেশি বেশি কিছু বলবো না, ছুটির দিনে কাজ করে নিতেছে তো। আমি যদি আর একটু পরে যদি বলে আমার ফোন দেয় যে হাসান আমার রিপোর্ট অনেক, এবং একটু ছিলাম বিজি ছিলাম, পুরোনো স্টক মালটা বসে দিয়েছি, এই করতেছে শেষ। তারপর হলো যে ইসলামী ব্যাংকে পর্যন্ত হলো 1,24,240 টাকা করা হয়েছে, আর ট্রান্সফার করা হয়েছে। আজকে যে লেনদেনটা হতো এটা কি এখানে দেখা দিত তো, তাই না? উত্তর ব্যাংকে হলো 2,59,000 করা হয়েছে।
এখানে এটা হলো এই যে এখানে করতে হয়, এটা বলে দেখাইতেছে। এখানে যে অ্যাকাউন্টস আছে না, আচ্ছা এইচআরএম মানে কি? এই স্যার আমি কি জানি, এটা আমার কোনো নাই, কাজ নাই এখানে, আমার কোনো ইয়ে নেই, পারমিশন নেই। এখানে আসার পরে আমার যে এখানে রিসিপ্ট, রিসিপ্ট ভাউচার তো ডেলিভারি ম্যানের কাছে টাকা নেওয়ার জন্য দেখাইতে হয়। আর এখানে রিসিপ্ট কাস্টমার, ডেলিভারি ম্যান, এরপরে ন্যারেশনে কিছু লেখা ছিল না, লেখা ছিল ক্যাশ, যেহেতু ক্যাশ রিসিপ্ট, কিসের টাকা নিব, সেল বিলের টাকা। এরপর হলো এখান থেকে আমি যদি বিল সিলেকশন করি তাও হবে, বিল সিলেকশন না করেও যদি টাকা রিসিপ্ট দিই তাও হবে। এখানে এখন আমার অ্যামাউন্টটা দিয়ে আরেকটা ইন্টার দিলেই অ্যাড হয়ে যাবে। আর এখানে মানি রিসিপ্ট নাম্বার, এখানে একটা ভাউচার ক্রিয়েট করবো ইন্টার সাথে টাকা দিয়ে। এটাগুলো হলো রিসিপ্ট, টাকা এগুলো রিসিপ্ট করতে হয়। এরপর হলো পেমেন্ট ভাউচার। পেমেন্ট ভাউচারটা হলো যে তখনই করতে হয় যখন হিসাব ক্লোজ করা হয়, যে এত টাকা কোম্পানি পেমেন্ট করছে, আমি হিসাবটা ক্লোজ করতেছি, আমি এখন হিসাব পেমেন্টটা করে নিই ভাউচার। এই জন্য আমার ওই সানডে ক্রেডিটর 6 লক্ষ দেখা যাচ্ছে এখন, কিন্তু কোম্পানি কিন্তু ক্লোজ করছে ওই পাশে। এই জন্য আমার যখন ওই কোম্পানি আমার মাস শেষে পাঠাইছিল ট্রায়াল ব্যালেন্স, ওইখানে ব্যালেন্স শিট, সেখানে হলো কত টাকা জানিয়েছিল, যেমন এই যে আমার এখানে পাঠিয়েছি পার্সেস, যেটা করলাম আজকে, এটাই খেয়াল করে দেখবা যে এখানে আমার কম্পিউটারে কিন্তু দেখা যাচ্ছে যে সানডে ক্রেডিটর্স আছে হলো 6 লক্ষ প্লাস, আর এখানে কিন্তু সানডে ক্রেডিটর্স আছে হলো 2,79,000 টাকা। কারণ ওদের কম্পিউটারটাই করে নিচ্ছে, আমারটা করা হয় না। ঠিক আছে, এই মাসে বইটা করে নেব, কোম্পানি মালিক আসে এমনি দেখুন দেখা দেখো। দেখেন তারপরে হলো এটা হলো পেমেন্ট ভাউচার, গেলো একই সিস্টেম, জাস্ট যে পে টু কত টাকা পেমেন্ট করলাম, যেমন এখানে যেহেতু কোম্পানির পেমেন্ট করতেছি, তাই অর্ডেক কোম্পানি সিলেকশন করলাম, এখানে অর্ডেক সিলেকশন করলাম, পেড বাই ক্যাশ। এখানে কি এই জিনিসটা আমার শুনতে হবে যখন আমি ক্লোজ করবো, কারণ এখানে তো ক্যাশ না, আমি ক্লোজ করবো ব্যাংকের মাধ্যমে, আর চেকের মাধ্যমে তো করে নেই, ক্রেডিট কার্ডও না, এখানে ডিডি অথবা টিটি এরকম কিছু হবে মনে হয়, এটা আমি জানি না, এই জন্য করিও নাই। আর ন্যারেশনে কিছু লেখলেও চলবে, না লেখলেও চলবে, ইনভয়েস নাম্বার, যেমন আমি যে ইনভয়েসের, আমি যদি ইনভয়েসের বিপক্ষে করতে চাই ইনভয়েসের বিপক্ষে করতে পারবো, অথবা ইনভয়েস না নিয়েও করতে পারবো। যেমন আমি যদি ইনভয়েস 1-এর বিপক্ষে টাকা করতে চাই, যেমন ইনভয়েস 1 হলো 1,09,000 টাকা মাল পাঠিয়েছিল অ্যাট ফার্স্ট টাইম, আমি এখানে 1,09,053.56 দিয়ে দিলাম, এই ইনভয়েসটা একবার ক্লিয়ার হয়ে গেল পেমেন্ট। তারপর ইনভয়েস 3, এটা ইনভয়েসের ভিত্তিতে পাঠানো লাগে, ইনভয়েসের ভিত্তিতে পাঠানো যায়, ইনভয়েস ছাড়াও পাঠানো যায়। তারপরে গিয়ে হলো এরপর হলো জার্নাল ভাউচার। জার্নাল ভাউচারটা হলো এখানে যে যে খরচগুলো হয় প্রতিদিন, ওই খরচগুলো এন্ট্রি দিতে হয়। যেমন এখানে কী কী খরচ ডেবিট করব, যেমন আমি এখানে তো অফিস এক্সপেন্সিস সবই দেখাইতে হয়, আর অফিস এক্সপেন্সের মধ্যে কিছু ভাগ করে দেয় না, আমার জাস্ট টোটাল এক্সপেন্সটাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। যেমন আমি খোরাকি বাবদ আজকে 20 টাকা হয়েছে, খরচ আমার 20 টাকা দেখে দিলাম, তো এটা আমার ক্রেডিট করে দেখাই। তো এখানে আমি যদি এখন যদি করতে চাই, এটা ক্লোজ করতে চাই, ক্লোজ হবো না, আর এটা কমপ্লিট হয় না, যে পর্যন্ত ডেবিটের সমান না হবে এ পর্যন্ত ক্লোজ হবো না। তারপর হলো ক্রেডিট করবো কি ক্যাশ, আগে এটা ক্লোজ করে দেওয়ার কোনো খরচ থাকে আগে আছে, আর কোনো খরচ অ্যাড করে দেবো, পরে যেটা ডিলেট করবো, ডিলেট করলাম। যেমন ডেলিভারি ম্যানের খরচ হতে পারে, আমার এখানে ডেলিভারি বিকালে ডেলিভারি ম্যান, ডেলিভারি ম্যান সাধারণত 60 টাকা খরচ হওয়ার কথা, তো সেক্ষেত্রে ডেলিভারি মানে কি পার ডে পুরো কি যে খরচ সেটা কি প্রতিদিন এটা প্রতিদিন দিয়ে নেয়, ওটা বলা আছে। এখানে আমি লিখে দিলাম যে ডেলিভারি চার্জ বা ডেলিভারি এক্সপেন্স, এরপরে 60 টাকা দিলাম, 60 টাকা। এখন আমার ক্রেডিট করতে হবে 80 টাকা, 80 টাকা দেখে দিলাম, হয়ে গেল। এইভাবে সিস্টেম। এখন যেহেতু আমার জার্নাল ইনভয়েসটা হয়ে গেছে, তাই আমি 20 টাকাটা 30টা করে রাখি, বিকেলে যখন ডেলিভারি ম্যান আসবো তখন আমি এটার মধ্যেই কাজ করে নেব, নাহলে দেখা যাচ্ছে আবার 2টা জার্নাল এন্ট্রি হবে, বা ভুল করে তখন আবার 20 টাকা আবার দেখা যাচ্ছে আবারও এন্ট্রি দিতে পারি আমি, তো তার বলে দেওয়ার মতো অত কিছু নেই, এটুকু সবার মতো। আর আমি সাধারণত করার সময় এন্ট্রি দেওয়ার আগে এখানে করে নিই, যেমন
আমি অ্যাকাউন্টসে গেলাম, যেহেতু আমি জানুয়ারি এন্ট্রি করবো, তো আমি চেক করে নিই যে আমি আজকে ভুল করে কোনো এন্ট্রি দিছি কিনা। যদি থাকে আর কি, সেক্ষেত্রে যে এখানে চাপ দিলে আসবো 30 তারিখ, তার মানে আজকে করছি। যদি এখানে 29 তারিখ থাকে তার মানে গতকাল করছিলাম। তাহলে এই পর্যন্ত গেল। এরপর আমি ব্যাংকে যেগুলো ট্রানজাকশন করি এটা হলো যে ব্যাংক ট্রানজাকশনে দেখাই হয়। যেমন আমি এখানে ক্যাশ ডিপোজিট করলাম, যেমন ধরলাম ইসলামী ব্যাংকে, আজকে যদি করতাম ইসলামী ব্যাংকে, এখানে এমন ওই যে টাকাটা দিলাম আর কি, ওই টাকাটা দেওয়ার পরে ইন্টার দিলে পরে, এখন ইন্টার দিলেই আসবো না যেহেতু আমি অ্যামাউন্ট দিই। এই টাকাটা দিয়ে দিলে পরে এখানে ভাউচার চলে আসবো, ভাউচার নামে একটা অটো। আর এখানে যেমন এই যে আমি 27 তারিখে করছিলাম 14,660 টাকা, তো এটার ব্যাংক ট্রানজাকশন স্লিপ এগুলো প্রিন্ট করা দরকার হয় না। সেটা কম্পিউটার যদি কখনো ক্র্যাশ করে দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে কি উপায়? সেই ক্ষেত্রে হলো এই যে এখানেই আছে ডাটা ব্যাকআপ সিস্টেম আছে। তো এটা হলো প্রতিদিন ডাটা ব্যাকআপ করে নিতে হবে। যেখানে হলো আসার পরে কানেক্টে ক্লিক করতে হবে, কানেক্ট হয়ে গেছে। এখন ব্যাকআপ আগের যত ডাটা আছে ব্যাকআপ হয়ে গেল। এখন আমার এটা কি করতে হবে, পেন ড্রাইভ দিয়ে দিচ্ছে, পেন ড্রাইভ ব্যাকআপ আবার এটা কপি করে রাখতে হবে, যাতে যে কোনো দুইটার একটা নষ্ট হলে পরে যে কোনো একটা থেকে ইনফরমেশন নেওয়া যায়। এখন আমি ডাটা ব্যাকআপ এখানে পেন ড্রাইভে করবো, তাহলে পেন ড্রাইভে আমি ফাইল ম্যানেজারে গিয়ে সেট করে কপি করে দিতে পারবো। আবার চাইলে আমি কপি করব এখান থেকে এই ফাইলগুলো এটা আমি কানেক্ট করলাম। প্রথমে হলো কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আমি যেহেতু এখন করবো এই পেন ড্রাইভে করবো, তাই জন্য আমার লোকেশন সিলেকশন করতে হবে, পাথ সিলেকশন করতে হবে। এখানে পাথ সিলেকশন হলে যে আমার এটা হলো পেন ড্রাইভ, আমি কোথায় করবো, ডাটা ব্যাকআপ এই ফোল্ডারে ওকে করলাম, ব্যাকআপে ক্লিক করলাম। তো সেক্ষেত্রে এক একদিন যদি এক একটা ব্যাকআপ দেয় সমস্যা হবে না, প্রতিদিনই ব্যাকআপ করে রাখতে বলছে। আর প্রতিদিন তো অটো ফাইল নেম ক্রিয়েট হইতেছে, 30, 8, 20, 3, 18, 57, অর্থাৎ আমি 3টা 18, 57 কম্পিউটার কিছু ব্যাকআপ হয়ে গেল, এটাও কিছু ব্যাকআপ হয়ে গেল, সমস্যা নেই, দুই জায়গায় ব্যাকআপ করে রাখতে বলছে। আমি এখান থেকে তো এটা আমি দুইবার ব্যাকআপ করলাম দুই জায়গায় এই সফটওয়্যার থেকে। আমি চাইলে সফটওয়্যার থেকে না ব্যাকআপ করে, যেমন আমি এখানে আমি ব্যাকআপ করছি, এখানে এই ফোল্ডারে গিয়ে এই যে ডাটা ব্যাকআপ নামে এখানে ব্যাকআপ আছে। তো এখানে আমার যেহেতু আজকে 30 তারিখ, তাহলে 30/7, 30/7, 30/8 এই ফাইলটা হলো আমার আজকে ব্যাকআপ হয়েছে। তো আমি এটা দেখা যাচ্ছে দিলাম, এটা হলো আমি এখানে যাব, আমি এটা ধরে এখানে দিতে পারি, এটা এখানে চলে আসছে। আবার চাইলাম আমি এটা এইভাবে না দিয়ে এটা ডাউন কম্পিউটারে যে ডাউন লোকেশনে দাও। কম্পিউটারে যে ডাটা ব্যাকআপটা হয় এটা কোথায় দিয়ে জমা হয়? এই যে এখানে যে ইএসএস ফোল্ডারে আসার পরে ডাটা ব্যাক নামে ফোল্ডারে দেখা গেল এখানেও সেন্ট্রো গুলো চলে আসবে। আর সেন্ট্রো করে যেগুলো দেবো সেগুলো হলো এখানে আসবে। সেগুলো আমি পরবর্তীতে একদিন আবার টান দিয়ে এখানে ঢুকে দিলাম, এখানে থাকলেও সমস্যা নেই। দেখা গেল হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, তাই তো ওই ব্যাকআপ তো মূল্য নাই। এই যে ব্যাকআপ তো রয়ে গেছে। আমার একটা জিনিস মনে করো আজকে হার্ড ডিস্কটা ক্র্যাশ হলো, অন্তত আমার গতকালকের কাজ পর্যন্ত ব্যাকআপ করা আছে, আর ব্যাকআপটা করতে বলছে প্রতিদিন সকালে। তো আমার গতকালকের কাজ পর্যন্ত ব্যাকআপ করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আজকের যে হিসাবটা এই হিসাবটা তো আমি নতুন করে করতে পারবো। বুঝতে পারছি, এখানে আর কি মানে পেন ড্রাইভে অবশ্যই রাখতে হবে, দুইটাই রাখতে হবে যাতে পেন ড্রাইভ নষ্ট হলে পাওয়া যায় আর ওইটা নষ্ট হলে এটা থেকে পাওয়া যায়। আমি শুধু এখানে না, আমি আবার আমার মেগা ড্রাইভও আপলোড করে রাখি। আর আমি আমার অনলাইন স্টোরেজে আছে, গুগল ড্রাইভ আছে, হ্যাঁ গুগল ড্রাইভ আছে, মেগা আছে, অনেক আছে। গুগল ড্রাইভ হলো তোমার 10 জিবি আর হলো 15 জিবি। আর না, গুগল ড্রাইভ 15 জিবি আর মেগাতেও 15 জিবি। এগুলো নিরাপত্তা কি কিরকম?
সিকিউরিটি আছে না, আছে মেগাতে তোমার, মেগাতে সিকিউরিটি কিরকম যে তুমি মনে করো একটা তোমার মেগা অ্যাকাউন্টে 1 বছর তখন কি করো না ঢোকো না, আমার এই যে একটা অ্যাকাউন্টই হয়ে আছে নষ্ট হয়ে গেছে। ওই অ্যাকাউন্টে সব ডিলিট করে দিয়েছি আমি, মানে মাঝখানে 1 বছর ঢুকি আমি তো জানতাম না সিস্টেম। তো যাই হোক আমরা অবশ্য এর থেকে অনেকগুলো মেসেজ পাঠাইছি জিমেল আইডিতে, ওই জিমেল আইডিতে বেশি আমি প্রবেশ করিনি, ওই জন্য মেসেজটা সিভ করা পারিনি। পরে যাই হোক কিছুদিন আগে লগ ইন করছি ওই জিমেল আইডিতে, পরে থেকে এরকম এরকম পরে ওই আইডিটা ঢুকলাম। ওই আইডিতে হলো আমার কিছু ইম্পর্টেন্স কিছু অনেক, মানে অনেকগুলো ডকুমেন্টস আমি রাখছি মনে করি, অনেকগুলো কল রেকর্ডস, তারপরে কিছু ভিডিও, পার্সোনাল কিছু ভিডিও রাখছি, আমার কিছু পিকচার রাখছিলাম, প্লাস আরও কিছু। যাই হোক দেখি যে সব চলে গেছে। তো এখন আহ, ওইটার সিস্টেম হলো একটাই, এখন আমার হলো ওই ওদের যে ড্রাইভ আছে ওই ড্রাইভটা কিনতে হবে আমার। কত টাকা জানি লাগবে, কত ডলার আছে, $100 নাকি এরকম। $100 তো 7,400 টাকা। যাই হোক ওরকম যাই হোক ওইটা যদি কিনি আর কি, তাহলে আমার ওইটা ওরই করে দেবো, রিটার্ন করে দেবো। ওইটা তো ওদের কাছে জমা আছে, সিকিউরিটি হিসেবে ওইটা সরাই নিয়েছে, যাতে দেখা গেলো যে আমি মারা গেছি, তো সেই ক্ষেত্রে আমার ফাইলগুলো রয়ে গেছে ড্রাইভে, কেউ অনেকদিন পরে ওই যাতে যে সিস্টেম করে ইয়ে ঢুকলো আর কি, বা মোবাইল দিয়ে আমাদের ড্রাইভে ঢুকলো, পরে দেখলো যে এই এরকম এরকমই রয়েছে, ইনফরমেশনগুলো আরেকজনে নিয়ে হবে। তো এটা যখন 1 বছর ওভার হয়ে যাবে, তখন ওরা মনে করবো যে এটা দুর্ঘটনার কারণে বা অ্যাক্সিডেন্টে এই অ্যাকাউন্টটা বন্ধ আছে, তখন ওরা হয়ে আছে, তখন ওরা ওই সিকিউরিটি হিসেবে ওই ড্রাইভগুলো ডিলিট করবে কিছু টাকা। জাস্ট আমার ফোল্ডারগুলো রয়েছে, কিন্তু ফোল্ডারে কোনো কিছু নেই। তো আমার এই যে ফোনে দেওয়া আছে গ্যালারিতে যাই হবে সব গুগল ড্রাইভে অটোমেটিক ব্যাকআপ দিয়ে আছে। গুগল ড্রাইভে আমি গুগল ফটোসে সব গুগল ফটোস আপলোড, গুগল ফটোস, গুগল ফটোস হলো সব গুগল ফটোসে যায় ভিডিও টিডিও সব টিভি পিক্সেলগুলো সব অটো হয়ে যায়, ওয়াইফাই আমরা এখানে অটো হবে। আর কি আছে সেটিং করে রাখতে পারে ডেটা কানেকশন, মোবাইল ডেটা কানেকশন গুগল ফটোসে যায়।